মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কোঅর্ডিনেশন এবং কম্বিনেশন, সৌভাগ্য, প্রগতি, প্রতিপত্তি, ন্যাচারাল গুরু এবং গুরু কর্তৃক প্রদত্ত জ্ঞান, সেই জ্ঞানের নির্বাহ, সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আমাদের সৌভাগ্যের জন্য যে ফাইন্যান্সিয়াল তথা সাপোর্টিভ যে গেইনের প্রয়োজন হয়, তাছাড়া ল এবং সেই সংক্রান্ত ফ্রেমিং, ফাইন্যান্সিয়াল ল, নর্মাল অর্ডার মেনটেন করা, তথা আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে বিবাহ, সন্তান, সন্তানের সন্তান বা ন্যাচারাল ডেভেলপমেন্ট, জেনারেল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, মেটেরিয়াল গ্রোথ, এই সমস্ত কিছু তথা আরও বহুবিধ মেজর যে কারকতা যে গ্রহ বহন করে, গুরু গ্রহ বৃহস্পতি, আগামী 11 তারিখ 11ই নভেম্বর সে বকরি হতে চলেছে এবং বকরি অবস্থায় সে প্রায় 119 দিন থাকবে 11ই মার্চ পর্যন্ত। মধ্যেখানে 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে বকরি গতিতে এবং পরবর্তী 5ই ডিসেম্বর থেকে প্রায় 11ই মার্চ 2026, নিয়ার অ্যাবাউট 97 ডেজ সে থাকবে মিথুন রাশিতে এবং সেখানে গিয়ে মার্গী হবে। এবং এই সম্পূর্ণ বকরি অবস্থায় প্ল্যানেট যে সার্বিক ফল তথা সামাজিক, অর্থনৈতিক তথা সম্পূর্ণ বিশ্বে তার যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব থাকবে এবং সর্বোপরি লগ্নভিত্তিক যে প্রভাব থাকবে তা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের সাথে আমি একটু টাইমিংটা বলে নেব। সেটা হচ্ছে আগামী 11ই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বকরি হবে সন্ধেবেলা 6:31। সেই সময় যে দূরত্ব পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে যাবে তা 1 ডিগ্রির থেকেও কম, অর্থাৎ কৌণিক দূরত্ব লেস দ্যান 1 ডিগ্রি, 52 মিনিট 25 সেকেন্ডে থাকবে এবং সে বর্গোত্তম থাকবে, নবাংশেও কর্কট রাশিতেই থাকবে এবং সেই অবস্থায় নিচে নেমে সে মিথুন রাশিতে প্রবেশ করবে। অ্যাকচুয়ালি 4 তারিখ, আমার বলাটা ভুল হয়েছে, 4 তারিখ রাতের দিকে 8:40 সে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে প্রবেশ করে সে আরও নিচের দিকে নামতে শুরু করবে এবং আলটিমেটলি 11/3/2025 সে সকালবেলা 6:16 বৃহস্পতি ডাইরেক্ট হবে। যখন ডাইরেক্ট হবে যে দূরত্ব পর্যন্ত বৃহস্পতি নিচের দিকে নামবে সেটা হচ্ছে 20 ডিগ্রি 48 মিনিট 19 সেকেন্ড এবং সেটা মেষ রাশির নবাংশ। তো নর্মালি বৃহস্পতি যখন বকরি গতিতে যায় 10 ডিগ্রির মতো আশেপাশে সে নিচে নামে। তো এক্ষেত্রে সে 3টে নবাংশ ক্রস করছে, কর্কট থেকে মিথুন, মিথুন থেকে বৃষ, বৃষ থেকে মেষ। 4র্থ নম্বর নবাংশে গিয়ে সে স্থির হয়ে পুনরায় মার্গী গতি নেবে এবং আলটিমেটলি মার্গী গতি নিয়ে 2রা জুন সে ফাইনালি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে 18ই জুন পর্যন্ত। পুনর্বসু নক্ষত্রের বিস্তার কর্কট রাশিতে যেটা রয়েছে সেটা 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, যেটা বর্গোত্তম স্থান। এবার আপনারা নর্মাল ভাবুন যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে কতদিন রয়েছে। গত বছর 13 তারিখ 13ই অগস্ট পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করেছে। প্রবেশ করে অগ্রসর হতে হতে 11 তারিখ বকরি হয়ে যাচ্ছে, বকরি হয়ে পুনরায় পেছন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি তো যাচ্ছে না, বকরি হচ্ছে এবং বকরি হয়ে মার্গী হচ্ছে, মার্গী হয়ে আবার সামনের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে, ন্যাচারাল তার ফরওয়ার্ড মোশনের দিকে সে আসছে এবং একদম শেষে সে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করছে। প্রবেশ করেও 3 ডিগ্রি 20 মিনিট যাওয়ার পরে সে এই পুনর্বসু নক্ষত্রকে ত্যাগ করছে। অর্থাৎ একটি নক্ষত্রে বৃহস্পতি 10 মাস রয়েছে।
আমি এক্ষেত্রে একটু শুরুতে আপনাদের বলে দিই যে বৃহস্পতি যে অতিচার গতি শুরু করেছে সেটা 2023 সাল থেকে শুরু করেছে। 23 সাল থেকে 33 সাল পর্যন্ত বৃহস্পতির অতিচার গতি থাকবে। মোটামুটি বৃহস্পতি একটা ঘরে সে এই 11 বছর 7 মাস থেকে 11 বছর 8 মাসের মতন থাকে, এবং আমরা যেটাকে ক্ষমা করবেন 11 মাস 11.5 মাসের মতন সে থাকে, এবং সেটাকে যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা 11 বছর 7 মাস থেকে 11 বছর 9 মাস, সেটাকে আমরা টেন্টেটিভলি 12 বছর বৃহস্পতির একবার জোডিয়াক যে সাইন্সগুলো আছে সেগুলো ঘুরে আসতে সময় লাগে। এটা আমরা ন্যাচারাল বৃহস্পতির মোশন বলি। কিন্তু বৃহস্পতি যখন অতিচার গতিতে থাকে প্রত্যেক 5 বার পরে 6ষ্ঠবারের যখন সে তার 12টা রাশির তার যখন গোচর শুরু করে তখন সে অতিচার গতিতে আসে। কখনো মাঝখানেও 2-3টে রাশিতে অতিচার গতি চলে, সেটি খুব রেয়ার ঘটনা হয়। তো যাই হোক, সেই অতিচার গতিতে যখন চলে এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে 10 বছর 7 মাস থেকে 11 বছর 1 মাসের মতন। অর্থাৎ সে প্রায় অ্যাভারেজ 8 মাস কম সময়ে সে 12টা রাশির ঘর অতিক্রম করছে। আপনাদের উদাহরণ দিয়ে বলছি, এখন দেখবেন বৃহস্পতি যাত্রা শুরু করেছিল বৃষ রাশির 17 ডিগ্রি 1 মিনিট থেকে। তো 17 ডিগ্রি 1 মিনিটে চন্দ্রের নক্ষত্র ছিল, চন্দ্রের নক্ষত্র ত্যাগ করে সে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে বৃষ রাশিতে, মিথুনে প্রবেশ করেছে মৃগশিরা নক্ষত্রকে নিয়ে, তারপরে সে আদ্রা নক্ষত্র ক্রস করেছে 20 ডিগ্রি, তারপরে 13ই আগস্ট এই বছর সে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে। এবং কতগুলো নক্ষত্র, তাহলে সে চন্দ্র থেকে বৃহস্পতির নক্ষত্র পর্যন্ত 4টি নক্ষত্র অতিক্রম করে চলে আসলো। অতিক্রম করে কিন্তু তার সময় লেগেছে খুব কম। যেমন আদ্রা নক্ষত্রে বৃহস্পতি ছিল কিন্তু মাত্র 2 মাস, মৃগশিরা নক্ষত্রে সে ছিল 64 দিন, তাহলে বুঝতে পারছেন প্রায় 2 মাস। ওয়ারেজ পুনর্বসু নক্ষত্রে সে কিন্তু অবস্থান করছে 10 মাস। এবার ঠিক বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যখন কর্কট রাশিতে ঢুকবে সে পুষ্যা নক্ষত্রেও থাকবে 61 দিন, তারপরে মানে যে আমাদের অশ্লেষা নক্ষত্রেও সে মোটামুটি ওই 66-67 দিনের মতন থেকে মঘা নক্ষত্রকে নিয়ে এখন যে 1 ডিগ্রির বৃহস্পতি কর্কটে পৌঁছেছে, সামনের বছর 2026 সাল বৃহস্পতি সিংহ রাশিতে 2 ডিগ্রি 28 মিনিট প্রবেশ করে যাবে। অর্থাৎ সিংহ রাশিতে বর্তমানে যে প্রবেশ করেছে তার থেকে আরও 1.5 ডিগ্রি ঢুকে যাবে বেশি। এই 1.5 ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট। এইরকমভাবে 1.5 ডিগ্রি করে বাড়তে বাড়তে সে তার 8 বা 9 নম্বর ঘরে গিয়ে সে নিয়ার অ্যাবাউট একটা রাশির 20 ডিগ্রি মতন সে গ্রাস করে ফেলে। সেই জন্য তার যে দূরত্ব অতিক্রম করতে যে অ্যাকচুয়াল টাইম লাগা উচিত, যেটা তার থেকে কম সময়ে সে চলে যায়, এই অংশটাকেই অতিচার গতি বলে। অতিচার গতি নিয়ে আমি আলোচনা ডিরেক্টলি না করলেও বহু মানুষ আমাকে বলেছিলেন বলতে, আমি মধ্যে মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে বলেছি। আমি শুধু একটা কথা বলে রাখি, অতিচার গতি তখনই হয় বিশেষত শনি যখন কোনো মার্গদর্শী ঘরে থাকে, যেটি নলেজ, উইজডম, ন্যাচারাল জাস্টিসের ঘর, তখন সমাজে সে ব্যাপক পরিবর্তন করে। শুধু পরিবর্তন নয়, খুব কোর লেভেলে পরিবর্তন করে। মানে দেখুন, আমাদের সমাজে যদি দেখবেন যে ভারতবর্ষের সাপেক্ষে বলছি, মোটামুটি 97-98 পর থেকে কম্পিউটার ব্যবস্থা আস্তে আস্তে এসেছে। শনি তখন মীন রাশিতে ছিল, ঠিক আজ থেকে 28-29 বছর আগে। তো আস্তে আস্তে সেই কম্পিউটার ব্যবস্থাটা মোটামুটি 2010-12 সালের মধ্যে মোটামুটি একটা 6-7-8 বছরের বাচ্চাও তার বেসিক সব কিছুই সে শিখে গেছে, কারণ তার সিস্টেমের মধ্যে সেটা অ্যাসিমিলেশন হয়ে গেছে। এবং সেটা আস্তে আস্তে সেটার আরও প্রায়োগিক দিক, এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ হচ্ছে, সমস্ত কিছু যত আমাদের মানুষের অবশ্যই ব্রেনটি তো আছে সেখানে, কিন্তু হিউম্যান এফর্ট যত সম্ভব কম হয়ে সেটা যন্ত্র নির্ভর কাজ হয়ে যাচ্ছে।
এবং সেটা করোনা অনওয়ার্ডস থেকে দেখবেন ব্যাপারটার প্রসার এবং প্রচার অনেক বেশি বেড়েছে। যারা মোটামুটি কমিউনিকেশন বা এসব ফিল্ড ইঞ্জিনিয়ারিং পড়েন তারা দেখতে পাবেন যে 2019-20 সালের পর থেকে এই এআই, এই যে একটা নতুন পুরো ব্যবস্থা আমাদের কম্পিউটারের মধ্যে, আমাদের কমিউনিকেশনের মধ্যে ঢুকে গেছে, সফটওয়্যার ডেভেলপিংয়ের জায়গায় ঢুকে গেছে, সেটা মোটামুটি একটা ম্যান্ডেটারি সাবজেক্ট হয়ে গেছে। এবং এখন যারা বাচ্চা মোটামুটি 10-12 বছরের বয়স, তারা যখন হাই সেকেন্ডারি বা এরকম কিছু পরীক্ষা দেবে, তারা মোটামুটি এই এআই এর বেসিক জিনিসটা শিখে নেবে। এবং সিনেমা, থিয়েটার বা বিভিন্ন রকম ভিজুয়াল এফেক্ট, যেগুলো শুক্রের মানে বৃহস্পতির তো একটা স্বস্থান, যেটা মীন রাশি, সেটা শুক্রের তো তুঙ্গঘর, তো সুতরাং সে ন্যাচারাল এই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, আমরা যেগুলো দেখি, আমরা সফটওয়্যার যেগুলো ইউজ করি দৈনন্দিন জীবনে, সেগুলোর মধ্যে দেখবেন ব্যাপক পরিবর্তন এসেছে। মানুষের পছন্দের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে কল্পনাও করতে পারতো না। এটা স্যাটার্নও এর জন্য বহুলাংশে দায়ী। অ্যাকচুয়ালি স্যাটার্ন এবং বৃহস্পতি মিলিয়ে ফল দেয়। যে আমরা সিনেমা দেখতে হলে কোনো সিনেমা হল বা কোনো মাল্টিপ্লেক্সে যাব, এখনও মানুষ যান, কিন্তু এখন দেখবেন ওটিটি প্ল্যাটফর্ম বা অনেক বড় বড় আর্টিস্ট তারা কিন্তু বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে, কারণ মানুষের যে রিক্রিয়েশনের টেস্টটা পাল্টে গেছে। মানুষ তার নিজস্ব অন্যের দেওয়া শিডিউল টাইম অনুসারে সে কিন্তু এখন চলে না। সে তার নিজের, দেখা গেল একটি সিনেমা সে 4 বারে দেখলো, তার হয়তো ছোট ছোট টাইম ইন্টারভেল আছে, সেই অনুসারে সে দেখছে। তার খাওয়া দাওয়া থেকে জীবনের চলাফেরা সমস্ত কিছুর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন 22 সাল থেকে এই পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তন আগামী 2-3 বছরের মধ্যে খুব র্যাপিডলি ইম্পোজড হবে জীবনের মানে সর্বক্ষেত্রে। আপনি যদি 2-2.5 বছর আগে যদি ভ্যালু অফ গোল্ড দেখেন আর বর্তমানে যদি সেটা দেখেন, যে কোনো কারণে হোক, আমি অনেকবার আপনাদের বলেছিলাম যে 22 সালের পর থেকে আস্তে আস্তে যে কোনো সোনা, যেগুলো সোনা, রূপো বা তামা, যেগুলো একটু দামি মেটাল, সেগুলোর ভ্যালুয়েশন কিন্তু বাড়তে থাকবে। তার ফলে মানুষের ইনভেস্ট করার প্রবণতা, এগুলোর মধ্যে রেভলিউশনারি চেঞ্জ আসবে। রিয়েল এস্টেট বলুন, যেগুলোতে সব থেকে বর্তমানে জব জেনারেশন বা মানুষের বিভিন্নভাবে একটা আর্থসামাজিক উন্নতির, অন্তত মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে তার সাথে যে যুক্ত রয়েছে, সেরকম সমস্ত জায়গায় দেখবেন ব্যাপক পরিবর্তন এসছে। এবং এই পরিবর্তনটা কিন্তু মোটামুটি সবাই বুঝতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এ নিয়ে কোনো নেই, এটাই বৃহস্পতির কাজ। এবং এই স্যাটার্নকে সাথে নিয়ে কোর লেভেলে করে, এবং এটা 33 সাল যেতে যেতে সেটা কিন্তু মোটামুটি অনুভূত হবে যে সমাজের একটা বেসিক লেভেলের পরিবর্তন সে সংগঠিত করিয়ে দিয়ে চলে গেছে। এটি হচ্ছে অতিচার গতির সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আমি এই আলোচনার মধ্যে বারংবার আসবে, আমি বলবো সেটা। যাই হোক, আমরা মূলত 3টে গ্রন্থকে এখানে সামনে রেখে আলোচনা করব। প্রথম হচ্ছে বৃহৎ পরাশরী হোরা, 2 নম্বর হচ্ছে নারদ সংহিতা, 3 নম্বর হচ্ছে সারাবলী। এই 3টে গ্রন্থকে নিয়ে আমরা বলবো যে কোনো গ্রহ যখন বকরি হয় তখন তার ন্যাচারাল চেষ্টাবল বেড়ে যায়। চেষ্টাবল কেন বেড়ে যায়? তার কারণ তার অধিক পরিমাণে কর্ম করার বা তার যে কারকতার সাথে সেই গ্রহ যুক্ত আছে, সেই কারকতাকে সে অনেক বেশি পরিমাণে প্রয়োগ করার চেষ্টা করে। যখন অনেক বেশি পরিমাণে প্রয়োগ করার চেষ্টা করে, তখন যেহেতু তার শিডিউল্ড টাইম ফ্রেমটা কম আছে, মানে বকরি থাকবে 119 দিন, তাহলে বাদবাকি সময় সে মার্গী থাকবে মোটামুটি 243-44 দিন। তো এই 243-44 দিনে যে কাজটা সে করতে পারে বকরি গতিতে, তার যে পেন্ডিং কাজ, যে কাজ সে ছেড়ে এসছে, সেই কাজের এক্সিকিউশন সে করবে। সে এক্সিকিউশন করতে গিয়ে, যেটা বৃহস্পতির ক্ষেত্রে বা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে হয়, বৃহস্পতি যেহেতু বৃহৎ গ্রহ, গুরু গ্রহ, তা সেই হিসাবে সে কী করে, অনেকগুলো পেন্ডিং কাজ সে একসাথে করে। তার ফলে সব কাজের এক্সিকিউশন হয় না। যেগুলো প্রধান এবং যেগুলো প্রাইমারি টাস্ক বা যেগুলোর কারকতার সাথে তিনি প্রধানভাবে যুক্ত ডেমিগডস হিসাবে, তার সাথেই কিন্তু জুপিটার মূলত কাজ করে। সেই কারণে দেখা যায় বকরি গ্রহ যখন থাকে সেই সময়
সব কাজ কমপ্লিট হয় না বা কাজের ক্ষেত্রে স্লোনেস আসে, কিন্তু কিছু কিছু কাজ যেটাকে সে ধরে সেই কাজটা কিন্তু সে করতে পারে। আপনাকে উদাহরণস্বরূপে বলছি, দেখবেন যে একটি বই আপনারা যখন পড়ছেন, একটু দূর থেকে যখন পড়ছেন, মোটামুটি পুরো বইয়ের 2টো পেজ দেখা যাচ্ছে, কিন্তু বইটি যদি খুব কাছে নিয়ে আসেন তাহলে একটা সার্টেন টাইমের পরে তো সেটা আর দেখাই যাবে না। ঠিক আছে, সেটার একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে আমাদের ফোকাল লেন্থ অনুসারে, সেটা এক একজনের এক এক রকম হয়। মোটামুটি ধরুন 12 ইঞ্চির মতো সেটা থাকে, তার নিচে আসলে আর দেখতে পাবেন না। কিন্তু তার একদম কাছাকাছি আসলে কিন্তু বইটির পুরো অংশ আপনি দেখতে পাবেন না, কিন্তু যেটুকু অংশ দেখতে পাবেন সেটি অনেক বড় করে দেখতে পাবেন, ভিভিডলি দেখতে পাবেন। তার ফলে কি হচ্ছে, আপনি পুরো অংশের কাজটা করতে পারছেন না, কিন্তু যেটা দেখছেন সেটা এত স্পষ্ট দেখছেন, হয়তো পড়তে অসুবিধা হচ্ছে, সেই জন্য ব্যাপারটা স্লো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার স্পষ্টতা বা ক্লিয়ারিটি সেটাতে কিন্তু কোনো সমস্যা আসছে না। এটাই হচ্ছে বকরি গ্রহের বেসিক ফল। বকরি কেন হয়? প্রত্যেক গ্রহ সূর্যকে কেন্দ্র করে তার নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে, তাদের তল কিন্তু এক নয়। সূর্য যদি এটা হয়, যদি পৃথিবী এভাবে ঘোরে, তাহলে দেখা যাবে যে বৃহস্পতি হয়তো এভাবে ঘুরছে, শনি হয়তো এভাবে ঘুরছে, তারা কিন্তু একটা তলে ঘুরছে, তাদের কারুর তল পৃথিবীর সাথে এক নয়, আবার এক হতেও পারে, কখনো ঘুরতে ঘুরতে কখনো আসতেও পারে, কিন্তু তাদের লেয়ার অফ সার্কুলেশনটা ডিফারেন্ট, তাদের তাদের মতন করে ডিফারেন্ট। এবার এই নির্দিষ্ট তলে ঘোরার সময় যে রাশিতে তারা অবস্থান করে, সেই রাশির মধ্যে এমন একটি জায়গা আসে যখন পৃথিবীর থেকে সেই কক্ষপথে অবস্থানকারী সেই নির্দিষ্ট গ্রহের দূরত্ব সব থেকে কম থাকে। যখন সব থেকে কম থাকে তখন তাকে স্ট্যাটিক মনে হয়। সেই মনে হওয়াটাকেই আমরা বকরি বলি, বা এরকম রিলেটিভ মোশনের জন্য মনে হয় যেটা পেছন দিকে চলে যাচ্ছে বলে মনে হয়, তখন আমরা বকরি বলি। আমি লিনিয়ার মোশন দিয়ে অনেকবার বুঝিয়েছি আপনাদের যে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটির গতি 45 কিলোমিটার, একটির গতি 50 কিলোমিটার ধরে নিন, একই দিকে যাচ্ছে। তো যে ট্রেনের গতিবেগ কম, সেই ট্রেনের থেকে জানলা থেকে একজন যাত্রী যদি, যেটি ফার্স্ট ট্রেন, সেই ট্রেনের দিকে শুধুমাত্র যদি তাকায়, তাহলে মনে হবে সেই ট্রেনটি 5 কিলোমিটার বেগে সামনের দিকে এগোচ্ছে। এটি উল্টোটা হবে, যেই ট্রেনের গতি বেশি সেই ট্রেনের জানলা দিয়ে যদি, যেটি অপেক্ষাকৃত কম গতিবেগে চলছে, তার দিকে তাকালে মনে হবে 5 কিলোমিটার বেগে পেছন দিকে চলে যাচ্ছে। দুজনেই সামনের দিকে যাচ্ছে, কেউ পেছন দিকে যাচ্ছে না, দুজনেরই নির্দিষ্ট গতি আছে, কিন্তু এটা রিলেটিভ মোশনের জন্য হয়। এক্ষেত্রে রিলেটিভ মোশনটা লিনিয়ার, ওক্ষেত্রে লিনিয়ার মোশনটা অ্যাঙ্গুলার, কৌণিক, সেই জন্য সেটা ডিফার করে। এক্ষেত্রে দুজনেই যদি গতি সমান থাকে, তাহলে সেটি সবসময় মনে হবে 5 কিলোমিটার বেগে পেছন দিকে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময় বাদে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করে চলে যাবে। ডিস্টেন্সটা অতিক্রম করতে 5 কিলোমিটার বেগে তার লেন্থটা অতিক্রম করতে যতটা সময় লাগবে দুটো ট্রেনের টোটাল লেন্থ, সেটা হচ্ছে তার, আমরা ছোটোবেলায় 7-8 এসব অঙ্ক করেছি প্রায় সবাই। কিন্তু এক্ষেত্রে কৌণিক গতির জন্য এক্ষেত্রে গতির ভ্যারিয়েশন হয়, অর্থাৎ যখন বৃহস্পতি বা যে কোনো গ্রহ বকরি হবে, বকরি হওয়ার 7 দিন আগে 7 দিন পরে সে স্ট্যাটিক হয়ে যাবে, তারপরে সে আস্তে আস্তে গতি নেবে উল্টো দিকে, মানে মনে হবে উল্টো দিকে গতি নিচ্ছে, তারপরে এক সময় উল্টো দিকের গতিতে সে পিকে পৌঁছাবে, তারপরে আবার কমতে 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 এক সময় স্ট্যাটিক হবে, তারপরে সে আবার মার্গী হবে, ফরওয়ার্ড মোশন নেবে আস্তে আস্তে। এটা কৌণিক বলে এখানে ভেলোসিটিটা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ডিফারেন্সিয়েট করে। ওখানে লিনিয়ার, যদি দুজনের গতি সমান রেখে এগোতে থাকে, তাহলে ডিভিশনটা এক আলাদা হয় না। পার্থক্য হচ্ছে এটা, এর বেশি বোঝানো সম্ভব নয়, যতটুকু বুঝতে পারেন সেটুকুতেই অনেকটা আর কি। তো যাই হোক, তো গুরু গ্রহের কাজ কি আছে না, রবি এবং বৃহস্পতির কাজ। রবি প্রকাশ করে যে কোনো জিনিসকে, প্রকাশ করা মানেই এটা নয় যে সব কিছুই প্রকাশের অন্তর্ভুক্ত হতে পারে, ঠিক আছে। এখানে প্রকাশ মানে ইন্টারনাল প্রকাশ, মানুষের মন বুদ্ধি অহংকার, এই যে 3টে পরত আছে মেটেরিয়াল, সেই পরত এবং তার সাথে কিছুটা সোলেরও এখানে সে অন্ধকার দূর করে, সেই জন্য তাকে গুরু বলা হয়। প্রথম অক্ষরটির অর্থ হচ্ছে অন্ধকার, আর দ্বিতীয় অক্ষরটির অর্থ হচ্ছে যে অন্ধকার দূর করে, তিনি হচ্ছেন গুরু।
তো এখানে গুরু গ্রহের নাম দেওয়া আছে, শুধুমাত্র সে গুরু হিসাবে তাকে কারো কথা পূর্ণ করছেন বলে সেই কারণেই নয়, তার গুরুত্বের জন্য, ইম্পর্টেন্সের জন্য। বৃহস্পতি ও রবি থেকেই সৃষ্টি হয়েছে সমস্ত প্ল্যানেটের মতন, কিন্তু বৃহস্পতির ক্ষমতা মানে তার যে স্ট্যাটিউট যেটা আছে সেটা কিন্তু রবির থেকে বেশি আছে। যদিও রবি কিন্তু রাজা, কিন্তু রাজাকে নির্বাচন করে কিন্তু গুরু যিনি, অর্থাৎ তিনি রাজা হিসাবে তার সেই পদে বসার জন্য তিনি যোগ্য কিনা, অর্থাৎ নলেজ এখানে সবসময় সর্বাগ্রে থাকে। যার নলেজ বেশি সে সবার আগে, যার নলেজ কম সে সবার পরে। তো এক্ষেত্রে গুরু ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর। স্যাটার্ন কেন নয়? স্যাটার্নের নলেজ হচ্ছে পুরোপুরি একদম স্পিরিচুয়াল। তো স্যাটার্ন কোনো যদি এই জায়গায় ডিটারমাইনিং ফ্যাক্টরে আসে, স্যাটার্ন সব থেকে বড় গুরু, কিন্তু স্যাটার্ন দিলে তিনি কোনো মানে মেটেরিয়াল কার্যের সাথে আর যুক্ত হতে পারবে না, সেই কারণে স্যাটার্ন এই ভূমিকাটায় অবতীর্ণ হয় না। এখানে এমন একজন গুরুদেব আসেন যার মধ্যে বোথ দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল নলেজ দুটোরই একটা ভারসাম্য আছে, এবং দুটো নিয়ে তিনি মেটেরিয়াল কাজকর্ম চালাতে পারেন। এবার যাই হোক, আমাদের বৃহৎপরশরী হোরা নারদ সংহিতা দুটোই বলছে যে এখানে যেটা বকরি অবস্থা দেয় সেটা হচ্ছে একটা রেভলিউশনারি প্রসপারিটি দেয়, এক ধরনের পিকিউলিয়ার ডেভেলপমেন্ট দিতে পারে। কোনো মানুষ দেখা যেতে পারে যে 6 মাসের মধ্যে এমন কিছু কাজ করলো যে তার অনেক সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেল, অবশ্যই কোনো ন্যাচারাল কাজের দ্বারা তিনি বৃদ্ধি করলেন। আবার হ্রাসও পেতে পারে, সেটা তার যত জিনিস আছে সেটা হারিয়েও ফেললেন। অর্থাৎ সাডেন চেঞ্জকে কিন্তু সে দর্শায়, ডিপেন্ডিং অন তিনি কোথায়, কোনভাবে, কোন পজিশানে, তার ছকের সাপেক্ষে, তার বেসিক প্ল্যানেটের সাপেক্ষে বৃহস্পতি বসে রয়েছে। তো এখানে যশ দেয়, ধনসম্পত্তি দেয়, তাকে অনেক বেশি বীর্যবান করে, ভিগিয়ার করে, স্ট্রেংথফুল করে, হ্যাঁ, তাকে অনেক ইমুভেবল প্রপার্টির সাথে যুক্ত করে বৃহস্পতি, কারণ কালপুরুষের নবম এবং দ্বাদশ ঘর, এবং এই নবম ঘর থেকে পঞ্চম ঘর হচ্ছে মঙ্গল, দুটোই মূল ত্রিকোণের ঘর। তো ন্যাচারালি মঙ্গল বৃহস্পতির মধ্যে কোরিলেশন সবসময়ই আছে। তো আবার বৃহস্পতির অপর স্থান মিন থেকেও নবম স্থান কিন্তু মঙ্গলের ঘর, সেটি বৃশ্চিক। তো জেনারেল ন্যাচারাল ট্রান্সফরমেশন বা আমাদের পেডিগ্রিগত হায়ারার্কিয়াল কোনো প্রপার্টি সেখানেও কিন্তু যুক্ত রয়েছে। তো সেক্ষেত্রেও প্রপার্টি রিলেটেড জায়গাকে কিন্তু সে দেখায়। অন্ধকারের থেকে প্রকাশের দিকে নিয়ে যায়। সুরক্ষা মানে কি? সুরক্ষা মানে কাউকে, দেখুন ধনু রাশি ন্যাচারাল, ধনু বুঝতেই পারছে, ধনুক থেকে অ্যাকচুয়ালি বো অ্যান্ড অ্যারো, তো সেখান থেকে বইয়ের অংশ থেকে এসছে। তো ন্যাচারাল এখানে প্রোটেক্টরের ভূমিকা, কিন্তু প্রোটেক্টর মানে কি? লেজিটিমেট প্রোটেকশন। সেখানে একটা নির্দিষ্ট আইন কানুন থাকবে সেই পরিমণ্ডলের ওপরে, এবং সেই আইন কানুনের প্রয়োগের দ্বারা মানুষের ন্যাচারাল প্রোটেকশন হবে। অর্থাৎ তার যত রকম তার ফান্ডামেন্টাল রাইটস আছে, দিস রাইটস আর বিং প্রোটেক্টেড। তো অনেক সময় স্যাংশন আকারে থাকে, স্যাংশনটা কিন্তু এখানে রিটেন থাকে, বা অনেক সময় মেমোরিতেও থাকে। মেমোরিতে থাকা মানেও রিটেনই থাকা অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে বিশেষত আমি যেটা বললাম, ল অ্যান্ড অর্ডার রিলেটেড জায়গা, ফাইন্যান্সিয়াল বা মানিটারি ল, ব্যাংকিং ল, বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের ল, তাছাড়া কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল ল, এগুলোর ক্ষেত্রে, তাছাড়া নর্মাল আমাদের সুরক্ষা সংক্রান্ত আইন তো আছে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন এখানে দৃষ্ট হচ্ছে। কালপুরুষের 3 নম্বর ঘর ন্যাচারাল কানেক্টিভিটি, কোঅর্ডিনেশন এবং চেঞ্জের ঘর, র্যাপিড চেঞ্জ, 8th হাউস। মানে আপনি যদি কালপুরুষের 8th হাউস দেখেন বৃশ্চিক, তার 8th হাউস হচ্ছে মিথুন রাশি। তো ন্যাচারালি এখানে ভাবোদ্ভাব প্রকাশ করে বৃহস্পতি যখন এখানে উল্টো দিকে তার গোচর সংগঠিত করবে বলে মনে হবে, তো সেই সময় এই সমস্ত সেকশনে রেভলিউশনারি চেঞ্জ আনবে, এবং এই চেঞ্জগুলো কিন্তু দেখা যাবে।
এবং যে যে অংশগুলোতে আসবে মানব জীবনের, সেগুলো থেকে আমি বলি, সেটা হচ্ছে আমাদের দেখবেন এখন সারা পৃথিবীতে এই টেরিফ বা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা দোলাচলের মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমাদের দেশের যেহেতু মানে সমৃদ্ধি বা সেই জায়গাটা অনেক বেশি, তো সেই কারণে আমাদের দেশ এই ঝাপটাকে সহ্য করার মতন একটা ক্ষমতা রয়েছে, দীর্ঘদিনের একটা পেডিগ্রিগত সিচুয়েশান আছে, একটা শিক্ষিত এবং একটা সমৃদ্ধ সমাজ আমাদের এখানে রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে পৃথিবীর অনেক দেশ কিন্তু সেই ধাক্কা সহ্য করার মতন জায়গায় নেই, বিশেষত যাদের ক্ষেত্রে সাইনবোর্ড সর্বস্ব এরকম কিছু, মানে যারা বাইরের দিকে কসমেটিক খুব সুন্দর কিন্তু তার ভূপ্রকৃতিও অনেক বড় নয় বা বড় নয়। যেরকম আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন যে জার্মানি এমন একটা দেশ যেই দেশটির আয়তন আমাদের রাজস্থান রাজ্যের থেকে একটু বড়, ঠিক আছে, 3.5-4 লক্ষ বর্গ কিলোমিটার। ফ্রান্সের আয়তন টোটাল সারা পৃথিবীর যে যে জায়গাগুলো অকুপাই করে রয়েছে সব মিলিয়েও সেটা 6.5-7 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি নয়, সেটি আমাদের দুটো রাজ্যের সমান। তো ন্যাচারালি তাদের রিসোর্স বা সব কিছুর জন্য পৃথিবীর অন্যান্য অনেক দেশের উপরে নির্ভর করতে, অবশ্যই টেকনোলজিক্যালি তারা হয়তো কিছুটা উন্নত হয়েছে, এখন আমাদের দেশও কোনো অংশে পিছিয়ে নেই, কিন্তু তবুও তারা সেইটার কিছুটা সুযোগ নেয় কখনো কখনো। কিন্তু এগুলো পুরোটাই কসমেটিক। তাদের দেশের খাবার প্রোডাকশান থেকে, আমাদের দেশের খাবার প্রোডাকশান থেকে সম্পদ সব কিছু এত বেশি আছে যে আমাদের যদি কখনো বদ্ধ ইকোনমিও হতো, ক্লোজড ইকোনমি, তাহলেও কিন্তু আমাদের দেশ মোটামুটিভাবে চলতো। কারণ খাদ্য ইজ দ্য এসেনশিয়াল, খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের এসেনশিয়াল নিডস, সেটা আমাদের দেশের জন্মগতভাবে আছে, সৃষ্ট, ভূপ্রকৃতিগতভাবেই সৃষ্ট। সেটা ঋতু পরিবর্তন দেখা যায়, আমরা মোটামুটি 6টা ঋতু অনুভব করতে পারি, কিন্তু পৃথিবীর বহু দেশ আছে যারা কিন্তু 2 বা 3টি ঋতুর বেশি পরিবর্তন ঘটাতে পারে না। এটা আমাদের দেশের একটা পজিটিভ জায়গা। তো যাই হোক, এই টেরিফ সংক্রান্ত যে যুদ্ধ আছে, এই যুদ্ধের কিন্তু আপনারা দেখবেন অবসান দেখবেন এই বকরি হওয়ার পরে মোটামুটি বৃহস্পতি গতি নিতে শুরু করবে, 2 মিনিট বকরি গতিতে যেতে শুরু করবে, সেটা হচ্ছে 29শে নভেম্বরের পর থেকে। তো 29শে নভেম্বর, 28শে নভেম্বর আমাদের শনি মহারাজ গ্রহরাজও ডাইরেক্ট হচ্ছে এবং 29 তারিখ বুধও ডাইরেক্ট হচ্ছে। তো যে ঘরে বৃহস্পতি প্রবেশ করবে 4 তারিখ, সেই ঘরে ডিসপোজিটারও ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো ডাইরেক্ট হওয়ার ফলে দেখবেন আপনারা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক চলে গেলে এই বিভিন্ন জায়গায় না এগুলো রেজলিউশন হবে বা বিভিন্ন বৈঠক হবে, মীমাংসা হবে, এগুলো সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রে একটা আমি খুব লং টার্ম বলবো না, কিন্তু একটা শর্ট টার্ম জায়গা বেরোবে, যার মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছুটা, আমরা মানে আমি এন্টায়ার গ্লোবাল ফ্র্যাটার্নিটিকে এখানে কনসিডার করে বলছি, সেখানে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি হবে আর কি। এবং তার সাথে ধরুন বিভিন্ন রকম আন্তর্জাতিক যে আইন আছে, অর্থনৈতিক আইন আছে, বিভিন্ন রকম ল অ্যান্ড অর্ডার রিলেটেড যে আইন আছে, সে সমস্ত আইনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে। বিভিন্ন রকম মিডিয়া, বিভিন্ন রকম প্রেস, ইলেকট্রনিক বা ধরুন আমাদের প্রিন্ট, এ সমস্ত মিডিয়া যারা আমাদের খবর পৌঁছায় বা তথ্য প্রদান করে, বিভিন্ন সে সমস্ত জায়গায় খুব প্রপার আইন তৈরি হবে, যাতে সেটির মধ্যে অনেক বেশি ধরুন বলতে পারেন অনেস্টি বা ডিগনিটি, সেগুলো অনেক বেশি একটা কমন ফোরাম তৈরি হবে। সেই ফোরামের মাধ্যমে সবাই কিন্তু তার বক্তব্য বলতে পারবে, যেরকম ইউটিউবের মাধ্যমে আমরা বলতে পারি বা অন্যান্য বিভিন্ন ধরুন সামাজিক যে মাধ্যম আছে তার মাধ্যমে মানুষ বলতে পারে। সেই জায়গায় লিবার্টির জায়গা বৃহস্পতি কিন্তু লিমিটেড লিবার্টি দেয়, মানে স্বেচ্ছাচারিতাকে কখনো স্বাধীনতা হিসাবে গণ্য করায় না বৃহস্পতি, বা শনি তো প্রশ্নই নেই, কিন্তু মানে স্বেচ্ছাচারিতা এবং কোথায় কোন কাজটা, মানে আমি আমার আনন্দ করব তার জন্য অন্য লোককে বিরক্ত করব, বা কেউ কোনো একজন সাধারণভাবেও অসন্তুষ্ট বা বিরক্ত হবে, সেই ধরনের কোনো কাজের সাথে জুপিটার কখনো যুক্ত থাকে না। ভীষণ জেন্টল গুরু, তো মাস্টারমশাই, টিচার, এদের দেখবেন নর্মালি তাদের একটা সামাজিক ভাবমূর্তিই থাকে,
যে শিক্ষক এবং ডাক্তার বাবু যারা হন বা ম্যাডাম যারা হন, তাদের যে সামাজিক যে মূল্য, তুল্যমূল্য ব্যাপার, সেটা কিন্তু সবার থেকে উপরে, অ্যাবভ বোর্ড আর কি, আমাদের মধ্যে আর কি এখনও সেটা আছে। তো সেইকে রিপ্রেজেন্ট করে বলে এর মধ্যে একটা শালীনতা অসম্ভব সেটাকে রক্ষা করে। তাছাড়া বিভিন্ন রকম কমিউনিকেশন বা কোথাও যদি কোনো প্রেস সেন্সরশিপ থাকে, বিভিন্ন দেশে, অনেক দেশে থাকে যে সব খবর প্রকাশ করা যায় না, বিভিন্ন রকম কারণে যায় না, সেগুলোকে প্রপারলি সেগুলোকে ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আনা, সেগুলো দেখা, এই ধরনের কাজকর্ম কিন্তু এখানে সংগঠিত হবে। একটু যুদ্ধ বিরামের পরিস্থিতি কিন্তু এখানে দৃষ্ট হবে। মোটামুটি গ্রহণ আগে পর্যন্ত, মার্চ মাসে আছে, তো তার আগে পর্যন্ত কিন্তু বিষয়টির মধ্যে একটা সাময়িক বিরতি হবে। হেলথ আছে, তার সাথে কোর এবং হেভি ইন্ডাস্ট্রি আছে, রিয়েল এস্টেটের কথা আমি একটু আগে বলেছি, তার সাথে বিভিন্ন যে আমাদের ঔষধ যে ম্যানুফ্যাকচারিং যে সেন্টার আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু, বা লং টার্ম যে টেকনোলজিক্যাল যে আপগ্রেডেশন আছে, সেখানে কিন্তু খুব ভালো উন্নতি দৃষ্ট হচ্ছে এখানে। সব থেকে বড় কথা, সমাজের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্লো কিছুটা লিমিটেড, কারণ শনি যে ঘরে অবস্থান করবে সেই ঘরে ডিসপোজিটার বকরি থাকবে, এবং শনি যেখানে থাকবে সেখান থেকে চতুর্থ, মানে শনি মিনে আছে, তো তার চতুর্থ এবং সপ্তম দুটো কেন্দ্রস্থান, তো দুটো কেন্দ্রস্থানের ডিসপোজিটার বুধ আবার ফেব্রুয়ারি মাসে গিয়ে বকরি হবে কুম্ভ রাশির একদম শেষে, কুম্ভ মিনের জাংচারে। তো তার ফলে শনি যে পুরোপুরি একদম পজিটিভ ফল দেওয়ার মতন জায়গায় থাকবে সেটা নয়, তবে অবশ্যই বর্তমানের যে ফল আছে তার থেকে বহুলাংশে ভালো ফল দেওয়ার মতন অবস্থায় থাকবে। কারণ বৃহস্পতি যখন ন্যাচারাল রেট্রোগ্রেড মোশনে চলে যাবে, তখন কিন্তু তার 6-7 মিনিটের মতো বকরি গতি থাকে, সেটাও তার স্ট্যান্ডার্ড ভেলোসিটি, মানে কৌণিক গতির প্রায় অর্ধেক। তো তার ফলে সে শনিও কিন্তু ফল দিতে পারবে তার ঘরের ডিসপোজিটার বকরি থাকা সত্ত্বেও। তাছাড়া আরও যেখানে উল্লেখযোগ্য জায়গা দেবে সেগুলো হচ্ছে আমাদের ডিপ মেটেরিয়াল নলেজ, আমাদের অ্যাডভাইজেবল নলেজ, আমরা বিভিন্ন রকম হিলিং রিলেটেড যে অ্যাডভাইস করি সেই রিগার্ডিং নলেজ, সেগুলো বৃদ্ধি পাবে। হেলথ ওয়েলথ সেই জায়গায় বেটারমেন্ট হবে, ল অ্যান্ড জুডিশিয়ারির জায়গায় রিফর্ম আসবে, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার শো এখানে করছে। সুতরাং আমি বলতে পারি যে অতিচারী গ্রহ, মানে যেটা আর কি এখন কিছুদিন আগে পর্যন্ত বৃহস্পতি ছিল, সেই পর্যন্ত কিন্তু যুগ পরিবর্তন, তার সাথে আমাদের জীবনের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন, তার সাথে আমাদের নতুন অর্থনৈতিক মডেল আসা, এবং তার মধ্যে একটা যুগোপযোগী পরিবর্তন সাধন হওয়া, টেকনোলজিক্যাল ফিল্ডে ব্যাপক ডেভেলপমেন্ট, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কারণ সব ইম্পর্টেন্ট কথার মেন মেটেরিয়াল ইম্পর্টেন্ট হচ্ছে কতটা টেকনোলজিতে। দেখুন, আপনারা দেখতে পাবেন যে আজ থেকে 2-3 বছর আগেও রাস্তাঘাটে ব্যাটারি চালিত গাড়ি হয়তো কদাচিৎ চোখে পড়তো। এখন রাস্তাতে যারা মোটামুটি রোজ রাস্তায় বেরোন, সবুজ নাম্বার প্লেটের গাড়ি আপনারা আকছার দেখতে পাবেন। এই যে একটা, মানে আজ থেকে 10 বছর আগেও যদি মানুষকে বলতেন কোনো মানুষ যে পেট্রোল ডিজেলের বা ন্যাচারাল গ্যাসের পরিবর্তে ব্যাটারি দ্বারা চালিত, চার্জিং হয়ে মোবাইল যেরকম চলছে, যেরকম একটি টোটো চলছে, ই অটো চলছে, সেরকম একটি গাড়িও চলবে, এবং সেটি পৃথিবীর বৃহৎ বৃহৎ ব্র্যান্ডের কোম্পানি সবাই গাড়ি বানাচ্ছে, সেটা বললে হয়তো অনেকেই তখন বিশ্বাস করতো না। ঠিক এরকমই ব্রিটেনে অলরেডি উড়ে চলার মতন গাড়ি ট্রায়াল চলছে অলরেডি ইউরোপ জুড়ে, যে যানজট এড়ানোর জন্য, যে গাড়িটি যাতে হেলিকপ্টারের ন্যায় উড়ে যেতে পারে। তো সেটা কি করে উড়ে যাবে, সেটিকে কি করে কন্ট্রোল করবে, উড়তে গিয়ে ধাক্কা লেগে যাবে কিনা কোনো বাড়ির সাথে বা আরেকটি গাড়ির সাথে,
সেগুলো নিয়ে নিশ্চয়ই তো সেইখানকার সায়েন্টিস্ট টেকনোলজিস্ট তারা আলোচনা করছেন এবং সের মীমাংসাও বেরিয়ে যাবে শীঘ্রই। অর্থাৎ আমাদের জীবনের ক্ষেত্রে পরবর্তী 8 বছর 33 সালের মধ্যে একটা রেভলিউশনারি চেঞ্জ আসতে চলেছে। মানে সেটা কিন্তু মানে লোকাল ট্রেন দেখবেন যে তার মধ্যে এয়ার কন্ডিশন এসছে। কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে আমাদের শিয়ালদা বা বনগাঁ শাখায় বা ধরুন মেন লাইনের শাখায় কারুর এখানে এয়ার কন্ডিশন ট্রেন। আমি ছোটোখাটো একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে আরও ব্যাপক উদাহরণ আছে, কেউ ভাবতেই পারতো না। বা ধরুন এই এখন যে সমস্ত, বা আমি যেটা বারবার বলছি এটা কিন্তু সূত্রপাত কিন্তু স্যাটার্নের দ্বারা। স্যাটার্ন বেসিক রেভলিউশনটা করায়, এর টুল হিসাবে বৃহস্পতি কাজ করছে এখানে, অপারেটিং টুল হিসাবে। যে পরিমাণ ই কমার্সের কাজ হয়, যারা আমরা একটা ফোনে বুক করে দিচ্ছি, বাড়িতে খাবার দিয়ে যাচ্ছে। আজ থেকে 4-5 বছর আগেও এতটা ছিল না, মানুষ বাইরের খাবার অবশ্যই খেত, তারা হয়তো কিনে খেয়ে বাড়িতে নিয়ে আসতেন বা রেস্টুরেন্টে গিয়ে খেতেন। এখন রেস্টুরেন্টে যত লোক বসে খান তার অন্তত 10 গুণ লোক অর্ডার দেন থ্রু মোবাইল বা এনি কাইন্ড অফ কমিউনিকেটিং ডিভাইসেস, এবং তারা দিয়েও যাচ্ছেন ঠিক করে। তো এই যে সমাজের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে, বা গ্রসারি থেকে শুরু করে বাজার, মাছ, যে কোনো রকম কিছু প্রয়োজনীয় জিনিস, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু বাড়িতে এসে 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে ডেলিভারি করে দিয়ে চলে যাচ্ছে। এগুলো পরিবর্তনগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এই প্ল্যানেটের এই যে একটা ব্যাপক পরিবর্তন, হ্যাঁ, এই পরিবর্তনগুলো কিন্তু 33 সালের মধ্যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা যাকে বলে যেটা ফান্ডামেন্টাল চেঞ্জ এখানে কিন্তু তৈরি করে যাবে। তো এক্ষেত্রে বেটার। তবে আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে 5 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের ন্যাচারাল ক্যালামিটি বা ধরুন বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ বা সেই সংক্রান্ত জায়গার কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষত 4 নভেম্বরের পর থেকে, যখন বুধ আর নবাংশ চেঞ্জ করবে না, সে মোটামুটি একটা নবাংশে ফিক্সড হয়ে যাবে আর কি, তারপর থেকে কিন্তু সিচুয়েশন একটু মানে টেনশনাস থাকবে, বা ছোটোখাটো স্কার্মিশ বা একটু যুদ্ধের জিগির ওঠা এই ধরনের কিন্তু পারিপার্শ্বিক পরিবেশে যেখানে যেখানে পৃথিবীর যে যে প্রান্তে বর্ডার ডিসপিউট আছে, 2 বা 3 বা 4 বা একাধিক দেশের মধ্যে কমন কোনো এরিয়া নিয়ে কোনো বোন অফ কন্টেনশন রয়েছে, সেখানে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু উত্তপ্ত থাকবে একটু। বিভিন্ন দেশ তাদের স্পর্ধা বা যেটাকে বলা হয় ভার্চাসভ, সেটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করবে অ্যাকর্ডিং টু দেয়ার রেসপেক্টিভ স্ট্রেংথস। তার ফলে একটু টেনশনাস টাইম যাবে, এবং আমাদের যে মার্কেট, শেয়ার মার্কেট, সেটা কিন্তু বেশ ফ্লাকচুয়েশন লেভেলের মধ্যে দিয়ে যাবে। তবে একটি বেটার কথা, এই সময় সামান্য একটু যেগুলো কস্টলি মেটাল সেগুলোর দাম স্লাইট একটু কমবে। বিরাট রেভলিউশনারি চেঞ্জ কিছু হবে না, স্লাইট একটু কমবে। তো কিন্তু এটা 5 ডিসেম্বরের পর থেকে কিন্তু তারপরের 1 সপ্তাহ পর থেকে সিচুয়েশনের মধ্যে বেশ কিছু ভালো দিক আসবে, যেগুলো আমি অলরেডি বলেছি। আর 2 নম্বর যেটা বিষয় বলার, সেটা হচ্ছে প্রাকৃতিক সমস্যা, সেটা কিন্তু থাকবে। মানে আমি অক্টোবরের একদম শেষ দিনে, এখন হয়ে গেছে 31 হয়ে গেছে, আমি রেকর্ড করছি। তো আপনারা দেখতে পাবেন যে বৃষ্টি, কোস্টাল এরিয়া বা বিভিন্ন জায়গায় মেঘ সঞ্চারণ হয়ে সেখানে আপেক্ষিক কোনো বৃষ্টিপাত হচ্ছে, এগুলো কিন্তু হতে থাকবে। ফলে চাষবাস ফসলের বেশ কিছুটা ক্ষতি করবে। এখন ধান কাটার সময় এসে গেছে মাঠে, আমাদের যেটা মেজর ধান আমাদের বঙ্গদেশে বা তৎসন্নিহিত অঞ্চলে যেটা সংগঠিত হয়, এটা কাটার সময় এসে গেছে। কিন্তু এখন বৃষ্টি হলে, বিশেষত ধান যদি শুয়ে পড়ে, তাহলে বিরাট একটা ক্ষতি হয় সময়। তো সেই রকম কিন্তু একটা প্রবণতা রয়েছে, এবং হাওয়া মাঝে মাঝে স্লাইটলি সাইক্লোনিক স্ট্রং এরকমগুলো কিন্তু হওয়ার প্রবণতা রয়েছে, এবং সুনামি হওয়ার কিন্তু প্রবণতা রয়েছে, এবং ন্যাচারাল ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে।
এটা ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি প্রিভেলিং থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। মোটের ওপরে যারা হায়ার এডুকেশন, রিসার্চ রিলেটেড এডুকেশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেবে। মেডিকেলে যারা অনেক উচ্চ লেভেলে পড়াশোনা করছেন, পোস্ট গ্র্যাজুয়েশনেরও ওপরের লেভেলে কিছু পড়াশোনা করছেন, তাদের জন্য, বা যে সমস্ত ডাক্তারবাবু বা ম্যাডামরা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রে, বা ধরুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এসব ফিল্ডেও যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার ইফেক্ট এই সময় প্রদান করে যাবে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের ফল বলে দিচ্ছি। দেখুন, আমি এই যে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফল বলবো, সেটা কিন্তু কর্কট এবং মিথুনের জন্য আলাদা করে বলবো না, অ্যাজ এ হোল মোটের উপর একই রকম ফল দেবে। আমি প্রথমেই বলেছিলাম এর আগে আলোচনা যে কর্কটের ফল অলমোস্ট দেবে না বললেই চলে, 12 থেকে 15% বেশি ফল দেবে না। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, 9th এবং 12th হাউসের লর্ড সে 4th এবং 3rd-এ এই মুহূর্তে গোচর করবে। তার ফলে কিন্তু কর্কটে প্রবেশের পূর্বে তার যে নর্মাল একটা বলতে পারেন যে আপেক্ষিক কিছুটা মেন্টাল পিস, ট্র্যাঙ্কুইলিটি বা পরিবারের মধ্যে ইন্টিগ্রেশন, সেটা কিন্তু অনেকটা বেশি এবার যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে রয়েছে, বিশেষত যে সমস্ত অফিসিয়াল কাজ, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, বা বাড়ি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ, বা লং টার্ম কোনো অর্থনৈতিক কোনো উপাদান সংক্রান্ত কোনো কাজ, কোনো ইমুভেবল প্রপার্টি শিফটিং রিলেটেড কাজ, সেই সমস্ত কাজগুলো কিন্তু সংগঠিত হবে। এবং ফ্যামিলির মধ্যে কিন্তু অপেক্ষাকৃত পিস এবং ইন্টিগ্রিটিও বজায় থাকবে তার সাথে। দেখুন, দ্বাদশে স্যাটার্ন আছে, যদিও স্যাটার্ন এখন অলমোস্ট কুম্ভ এবং মিনের জাংচারে দাঁড়িয়ে রয়েছে, 1.5 ডিগ্রির মতন আছে। সেটি যে পরিমাণ রেসপন্সিবিলিটি, অর্থাৎ যেহেতু সে আপনার 9th হাউসকে দেখছে লগ্নের সাপেক্ষে, বা 9th এবং 8th হাউসের জাংচারকে দেখছে, তার ফলে আপনাকে জেনারেলি অনেকটা ওয়েটি করে রেখেছে। সেই ওয়েটি থেকে কিন্তু আপনাকে জুপিটারেরই বকরি বেশ কিছুটা সাহায্য করবে। 3টে দৃষ্টি এখান থেকে আছে। 5th দৃষ্টি, সেটি কিন্তু মূলত 7th এবং 8th রুমে থাকবে, যেটা আপনার স্পিরিচুয়াল সাইডে ট্রান্সফরমেশন অফ এনার্জি এবং পরবর্তীকালে নিজের বিজনেস বলুন, নিজের কাজের জায়গা বলুন, নিজের ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গা বলুন, বা ধরুন নিজের কোনো স্কিল, সেটাকে এনহ্যান্সমেন্ট, হায়ার এডুকেশন, সেই জায়গাকেও কিন্তু সে অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে। 7th দৃষ্টি তার 9th হাউসে থাকছে, সুতরাং নর্মালি স্পিরিচুয়াল জার্নি বা প্রপার গুরু পাওয়া, বা সেখান থেকে কোনো মার্গদর্শন হওয়া, সেই ধরনের যোগও দেখাচ্ছে। এবং তার সাথে সেখান থেকে তার 9th দৃষ্টি তার 11th ঘরে থাকছে, 12th 11-এর জাংচার থেকে 11th-এর দিকে থাকছে। সুতরাং সেটাও কিন্তু তার লং টার্মে ফাইন্যান্সিয়াল গেইনের জায়গাও কিন্তু শো করছে। বাট এই সব কিছুই হবে ডিসেম্বরের ফার্স্ট উইকের থেকে। প্রথম দিকের 20 দিন কিন্তু খুব বলশালী হরোস্কোপ ছাড়া কিন্তু বাকিদের ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য ফলাফল দেবে না। তাছাড়া 7th হাউসের যে প্রাবল্য এখানে দৃষ্ট হচ্ছে, সেটা কিন্তু একাধারে আপনার ইনকাম সোর্সকে জেনারেট করবে, বা একের বেশি সোর্সকে জেনারেট করতে পারে। তাছাড়া শুক্র এখানে অলরেডি অবস্থান করছে, রবি রয়েছে এখানে, তো শুরুতেই তারা দুজনকে পাবে। এবং তাছাড়া সেই অর্থের মাধ্যমে বিভিন্ন ধরুন স্পিরিচুয়াল প্রগতি, বা সেই ধরনের জ্ঞানার্জন করা, বা সেখানে তার ফাইন্যান্সিয়াল কোনো প্রতিষ্ঠান তৈরি করার পেছনে ব্যয় করা, সেই ধরনের কাজও কিন্তু দৃষ্ট হচ্ছে। যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ফেজটাতে একটু সাবধানে থাকবেন। বিশেষত এই ফেজের একদম শেষের দিকে যখন বুধ এবং বৃহস্পতি একত্রে বকরি থাকবে, ফেব্রুয়ারি মাসের মোটামুটি 20 তারিখের পর থেকে 26 সালে। আর যাদের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে জল জমে, বা বিভিন্ন রকম সুগার রিলেটেড কোনো স্কিন বা
লিভার রিলেটেড প্রবলেম এসেছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 8th এবং 11th হাউসের লর্ড সে 3rd এবং 2nd গোচর করবে। আপনার যে হঠাৎ করে বেশ কিছুদিন মানসিক যে চঞ্চলতা বৃদ্ধি পেয়েছিল, বিশেষত মানসিক চঞ্চলতাটা যে আপনাকে একটা বলতে পারেন এক ধরনের মানসিকভাবে একটা বাঁধ ভাঙা এক ধরনের এনার্জি আপনাকে দেবে, কিন্তু বাস্তবে তার এক্সিকিউশন মাত্র 20% হবে। যাদের ছক অত্যন্ত স্ট্রেংথফুল তাদের ক্ষেত্রে হয়তো সেটা 40-45-এ যেতে পারে, কিন্তু বাদবাকিদের ক্ষেত্রে কিন্তু সেই রিগার্ডিং ফল দেবে না, একটা স্ট্যাটিক মানে জায়গা মেনটেন করবে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনার মধ্যে আপনি দেখবেন যে মোটামুটি 17-18 তারিখের পর থেকে নভেম্বর মাসের আপনার মধ্যে কিন্তু পিস এবং ফ্যামিলি ইন্টিগ্রেশন, পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করা, বিশেষত সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা করা, সেই রিগার্ডিং জায়গা কিন্তু এখানে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এবং পরিবারের জন্য শুধু চিন্তা নয়, পরিবারের অর্থনৈতিক চিন্তা, পরিবারের সুরক্ষা সংক্রান্ত চিন্তা, ভবিষ্যৎ চিন্তা, সন্তানদের ভবিষ্যৎ চিন্তা, অর্থাৎ যেগুলো লং টার্ম মানুষের থট প্রসিজিওরের মধ্যে থাকে, সেখানে পরিবারের মঙ্গলকারক কোনো কাজ যেটা অ্যাজ এ হোল করা, হ্যাঁ, বা ধরুন বিবাহ, সন্তান, এবং যেহেতু 6th হাউসে দৃষ্টি থাকবে 2nd হাউস থেকে, ফলে কোনো ক্রনিক বা কোনো ডিজিজকে দূর করা বা ডেট এর মাধ্যমে কোনো কোনো বিজনেস বা পরিবারের ক্ষেত্রে কোনো সহচর্যে কোনো ব্যবসা করা, সমবেত মিলে কোনো বিজনেস করা, সেই ধরনের যোগও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। এখানে কিন্তু 6, 7, 8, 9, 10 সবকটা ঘরই কম বেশি এখানে ইনফ্লুয়েন্সড হচ্ছে, বিশেষত 6 হচ্ছে, 8 হচ্ছে এবং 10 হচ্ছে। সুতরাং এই সবকটা জায়গায় কিন্তু অত্যন্ত বেশি বলতে পারেন যে এক ধরনের নিজের কনভিকশনের দ্বারা, নিজের কারেজের দ্বারা সেই কাজকে বাস্তবে রূপান্তরিত করার জন্যই মূলত এখানে এই ঘরগুলো ভাবগত জায়গা রিপ্রেজেন্ট করে। তো সেখানে কিন্তু অবশ্যই উন্নতি দেবে। টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল গ্রোথ এ সময় দৃষ্ট আছে। কোনো কাজকর্মের জন্য যদি দীর্ঘদিন আপনি প্রতীক্ষায় থাকেন, অন্তত শনি বক্রি হওয়ার পর থেকে পর্যন্ত, তাহলে কিন্তু মানে ইউ আর রাইট নাও স্ট্যান্ডিং, যে যে পয়েন্টে আপনি রয়েছেন সেটা সেই কাজ বা সেই সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত হওয়ার একদম প্রারম্ভিক মুহূর্তে আছেন, এবং সেটা 5th ডিসেম্বরের পর থেকে কিন্তু উইল বি অ্যাক্টিভেটেড আর কি। তো সেদিক থেকেও বেটার। আপনাদেরও বলবো ব্লাড সুগার, প্রস্টেট, কিডনি এবং হার্টের আপার পোর্শন যদি কোনো সমস্যা দেখেন, অ্যাংজাইটি ডিসঅর্ডার এগুলো দেখেন, থাইরয়েড গ্ল্যান্ডে কোনো প্রবলেম দেখেন, ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা দেখেন, বা ধরুন কোনোভাবে ভিশনে কোনো প্রবলেম দেখছেন, সেটা সুগারের কারণে হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে, অবশ্যই বিন্দুমাত্র দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং গাড়ি ঘোড়া চালাবেন আস্তে। তবে আমি বলবো 5th ডিসেম্বর পর্যন্ত পরিবারে কিন্তু আপাত শান্তি বজায় রাখবেন। খারাপ দশায় থাকলে কিন্তু পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে, কোনো না কোনোভাবে আপনি কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেলবেন। তো সেই 5 তারিখ চলে গেলে দেখবেন সিচুয়েশন, ডিসেম্বরের আর কি, সিচুয়েশন অনেকটা অ্যামিকেবল হয়ে যাবে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 7th এবং 10th লর্ড হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার 2nd এবং 1st হাউসে গোচর করবে। 2nd হাউসে মাত্র থাকবে সে 23-24 দিন, এবং সে মিথুনে থাকবে প্রায় 96-97 দিনের মতন, কোলাবোরেশন 119 দিন সে বকরি অবস্থায় থাকবে। যাই হোক, সেখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি, হ্যাঁ, তার সাথে প্রভাব, ইনফ্লুয়েন্স, কোনো সেকশনে আপনি কাজ করছেন সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এই বৃদ্ধিটা কিন্তু মানে কোনো কসমেটিক নয়, এই বৃদ্ধিটার মধ্যে একটা বেসিক জায়গা কিন্তু নিহিত আছে, যেটা আপনার গুণের সাথে সম্বন্ধিত বিষয়, তার সাথে নিহিত রয়েছে। হ্যাঁ, তাছাড়া ধরুন যারা বিভিন্ন টিচার আছেন, বিভিন্ন রকম ধরুন
ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা বিভিন্ন রকম ধরুন স্থাবর অস্থাবর সম্পত্তি বা মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো অ্যাডভাইজার বা ব্যাংকিং সেক্টর রিলেটেড অ্যাডভাইজার এরা যারা আছেন তাদের ক্ষেত্রে বেটার। যারা বিভিন্ন হিলার আছেন, বেটার ম্যানেজারিয়াল পোস্টে যারা আছেন, বিভিন্ন রকম ব্যাংক, বিমা এ সমস্ত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য, যারা বিভিন্ন রকম ছোট লেভেলের স্কুল, কলেজ বা ধরুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান সেরকম জায়গায় কোনো অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা এ সময় দেবে। আপনাদের কথাবার্তা এবং কমিউনিকেশন স্কিল এ সময় অত্যন্ত বৃদ্ধি পাবে এবং মানুষ কিন্তু সেই স্কিলের দ্বারা অনেক বেশি উপকৃত হয়, বিশেষত যারা এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে। বিবাহ, সন্তান, কর্ম, ইনকাম, যারা ধরুন বিভিন্ন স্পিরিচুয়াল প্রিচার আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার আছে। স্পিরিচুয়াল জার্নির যোগও বেটার দেখাচ্ছে, সেটাও ভালো আছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু একদম থ্রোট আপার পোর্শন থেকে আপার চেস্ট পোর্শন অংশ কোনোভাবে কাফ অ্যান্ড কোল্ড, কনজেশন, অ্যালার্জি এগুলো হতে পারে। আপার অ্যাবডোমিনাল পোর্শনেও কিন্তু সমস্যা আসতে পারে। যাদের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ক্রনিক লোয়ার ইন্টেস্টাইন বা ধরুন কোলন রিলেটেড সমস্যা রয়েছে, আইবিএস বা এই সংক্রান্ত, অ্যান্টি আইবিএস এই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। স্কিন রিলেটেড কোনো সমস্যা দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6th এবং 9th হাউসের লর্ড সে 1st এবং 12th গোচর করবে। তার ফলে আপনি দেখুন, বৃহস্পতির মতো প্ল্যানেট যদি কখনো দ্বাদশে অবস্থান করে, অ্যাসেন্ডেন্টে অবস্থান করলে তো ন্যাচারালি আমরা যেটা জানি যে আমাদের গুণে বৃদ্ধি করে। গুণ মানে আমাদের নলেজ, আমাদের প্রতিপত্তি, যে ফিল্ডে আমরা কাজ করছি সেই ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড করে অল্প হলেও সেই ছকের এক্সেন্ট্রিসিটি অনুসারে সেই গুণের পরিবর্ধন বা পরিবর্তন সেটা বোঝানো হয়। খুব ভালো হলে সেটা ব্যাপক হয়, নাহলে সেটা স্বল্প হয়, কিন্তু অবশ্যই সেটা পজিটিভ গ্রোথ দেয়। তার সাথে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, শান্তি, হ্যাঁ, কারণ সে একাধারে কেন্দ্রকোণের সাহায্যে থাকে, তো তার ফলে তার ফাইন্যান্সিয়াল কিছুটা গ্রোথ সেটা কিন্তু কম বেশি দেয়। যেহেতু বৃহস্পতি ঢোকেনি সেই কারণে ফলটার মধ্যে অভাব থাকবে। কিন্তু যখন দ্বাদশে যায় সেই বৃহস্পতি যেহেতু সবসময় মঙ্গল কারক গ্রহ, আমি অনেকবার বলেছি যে মায়ের মতন ভূমিকা বৃহস্পতি পালন করে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে সমাজের অন্যান্য মানুষ, বিশেষত বয়োজ্যেষ্ঠ মানুষ বা ছোটো বাচ্চা বা কোনো কারণে কোনো বাচ্চার হয়তো এডুকেশনে কোনো বাধা আসছে, বা তাকে সাহায্য করা, কোনো অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা, বা কাউকে মার্গদর্শন করা তার ক্ষমতা অনুসারে, বা কোনো বেটার লোকের সাথে কোঅর্ডিনেট করিয়ে দেওয়া, এই ধরনের কাজের, অর্থাৎ এক ধরনের নিঃস্বার্থ সেবা, সেই ধরনের কাজের সাথে যুক্ত হয়। বিভিন্ন এনজিও বা বিভিন্ন রকম যারা ধরুন লং টার্মে হিউম্যান রাইটস রিলেটেড বিভিন্ন রকম ধরুন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেন, মানুষের বিভিন্ন রাইটস নিয়ে যারা কাজ করেন, এরকম কাজের সাথে যুক্ত মানুষের কিন্তু ছকে এরকম প্রভাব খুব ভালোভাবে দেখা যায়। তাছাড়া খরচ এবং বিভিন্ন রকম স্পিরিচুয়াল গ্রোথের জন্য খরচ, কোনো স্পিরিচুয়াল অধ্যয়নের জন্য খরচ, গুরু সেবার জন্য খরচ, ঈশ্বর সেবার জন্য খরচ, বা খরচ মানে তার দ্বারা মানুষেরও উপকার হওয়া, সকলের মঙ্গলের জন্য আর কি এখানে কাজকর্ম করা বা চিন্তা করা হয়। হ্যাঁ, বিভিন্ন রকম যারা মানে ব্যাসপীঠে বসেন, গুরু হিসাবে স্বীকৃত এবং বিধিবদ্ধ যে আমাদের শাস্ত্রীয় পদ্ধতি তার মাধ্যমে যারা স্বীকৃত আছেন, সে সমস্ত গুরুদেবরা, নমস্য গুরুদেবরা আছেন যারা, তাদের ক্ষেত্রে, বা ধরুন বিভিন্ন রকম যারা স্পিরিচুয়াল গুরুদেব গাইড আছেন, বা বিভিন্ন কথাবাচক আছেন যারা, বা ধরুন প্রিচার আছেন,
বা বিভিন্ন রকম বাইরের দিকের যে সমস্ত খেলাধুলা, আউটডোর স্পোর্টস, তার যে কোচ আছেন, যেখানে রেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে শরীর কতটা খেতে হবে, কতক্ষণ প্র্যাকটিস করতে হবে, এগুলো মাঠে থাকতে হবে, এইগুলোর ক্ষেত্রে যারা খুব মানে কঠিন নিয়মের মধ্যে একজন প্লেয়ারকে তৈরি করে, সেই রকম কাজের সাথে যুক্ত ব্যক্তি বা বিভিন্ন রকম অ্যাডভাইস রিলেটেড যে কাজের সাথে যুক্ত ব্যক্তি, এদেরও কিন্তু ভালো গ্রোথ শো করছে আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ, যারা বিভিন্ন ফরেনের সাথে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছেন, কোনো ট্রেড হতে পারে, কোনো এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় ভালো যোগ দেখা যাচ্ছে। এই সময় কিন্তু দ্বাদশে বৃহস্পতির গোচর থাকাকালীন আপনার ওল্ড এজ প্ল্যানিং এবং বিভিন্ন রকম স্পিরিচুয়াল জার্নির জন্য কিন্তু বেটার আছে। লাংস এবং হার্ট রিলেটেড এবং আপার লিভার এবং স্প্লিন রিলেটেড জায়গা থেকে সাবধান বা চিকিৎসকের পরামর্শ নেবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 8th হাউসের লর্ড বৃহস্পতি, সে আপনার দ্বাদশে আছে এবং এরপরে একাদশে প্রবেশ করবে। তো এক্ষেত্রে কিন্তু দ্বাদশে থাকাকালীন যে এক ধরনের বলতে পারেন স্ট্যাগফ্লেশন দিয়েছে এবং প্রচুর অযাচিত খরচ দিয়েছে বা দিচ্ছে, এখনো দেবে। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন বুধ ডাইরেক্ট না হওয়া পর্যন্ত, মানে 29শে নভেম্বর, তারপরেও আরও 3-4 দিন পর্যন্ত এই খরচ কিন্তু আপনি সহজে ক্লোজ করতে পারবেন না। ছক খুব বলি হলে কম খরচ হবে, ছক অপেক্ষাকৃত দুর্বল হলে বেশি খরচ হবে, কিন্তু খরচ হবে। কিন্তু এই খরচের মধ্যে একটা অংশ কিন্তু অবশ্যই বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য খরচ হতে পারে, বিভিন্ন রকম দান ধ্যান বা ধরুন সমাজের মৌলিক উন্নতির জন্য, সেখানে একজন মানুষও হতে পারে, কিন্তু সেই মানুষের জন্য কিন্তু সেটা ব্যয় হতে পারে, সেটা পজিটিভ জায়গা। কিন্তু তারপরে যখন বৃহস্পতি আস্তে আস্তে মিথুনে প্রবেশ করবে, তারপরে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কাজের ক্ষেত্রে কিছুটা রিলিফ পাবেন, ইনকাম বৃদ্ধি পাবে। এখান থেকে যেহেতু সরাসরি বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা, সে তৃতীয় সপ্তম দৃষ্টি দ্বারা পঞ্চম, নবম দৃষ্টি দ্বারা সপ্তম, মানে থার্ড ফিফথ এবং সেভেন্থকে ইনফ্লুয়েন্স করবে, তার ফলে মেন্টাল পিস কিন্তু অবশ্যই কিছুটা দেবে। এবং যারা বিভিন্ন নিকটবর্তী মানুষ আছেন, ধরুন একদম ক্লোজ আত্মীয়ের পরের ব্যারিয়ারের যে সমস্ত আত্মীয় স্বজন আছে, তাদের থেকে অনেক হেল্প পাবেন বা কাছের বন্ধু বান্ধব থেকে পাবেন, কিন্তু এক্ষেত্রে মাতৃস্থানীয় মানুষের থেকে বেশি পাবেন দেন পিতৃস্থানীয় মানুষ। এবং কোনো কারণে যদি ধরুন কোনো ইনভেস্টমেন্ট বা কিছু আপনাকে ব্রেক করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে কাজ করতে হয়েছে, তাহলে সেই সংক্রান্ত ইনভেস্টমেন্ট কিন্তু আপনি নিজের গুণ এবং কর্মের দ্বারা পুনরায় সেটাকে কিন্তু তৈরি করতে পারবেন। সেই সংক্রান্ত যোগও ভালোভাবে দৃষ্ট হচ্ছে। চেষ্টা করবেন যতটা সম্ভব মানি সেভ করতে পারেন সেটা, বা যদি সেটা কোনো মেটেরিয়াল জায়গা থেকে কোনো মানে স্থাবর সম্পত্তিতে, ইমুভেবল প্রপার্টিতে কনভার্ট করে দিতে পারেন, সেটা বেটার রাদার দেন কোনো মুভেবল প্রপার্টি, কোনো গাড়ির পেছনে ব্যয় করলেন। ঠিক আছে, দরকার লাগলে কিনবেন, কিন্তু খুব বেশি দামি কিনে সেটা না করে চলাচলযোগ্য জায়গা, এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে পারলেই সেটা হলো, সেরকম জায়গায় ব্যয় করবেন। বাকি অংশটা কোনো ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করবেন বা অন্য কোনো জায়গায় যেরকম অ্যাডভাইস পাচ্ছেন সেই অনুসারে করবেন। বাড়ি সংক্রান্ত জায়গা কিন্তু ভালো গ্রোথ দেখাচ্ছে। আমি একদম লিভার এবং স্পেসিফিক্যালি কোলন এবং অ্যানাস সংক্রান্ত জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে বলবো এই সময়। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 4th এবং 7th হাউসের লর্ড কেন্দ্রাধিপতি বৃহস্পতি, সে আপনার 11th হাউসে বকরি হয়ে 10th হাউসের দিকে যাচ্ছে। তার ফলে সেই দুটো ঘরকে, বিশেষত আপনার 10th হাউসকে, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডও সে, তাকে কিন্তু ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করবে। তার ফলে আপনার মধ্যে যত রকম জড়তা, সেটা যে কারণেই হোক, সেটা শারীরিক অসুস্থতা বা কোনো ছোটোখাটো লেভেলের দুর্ঘটনা বা মাঝারি লেভেলের ছকের দুর্বলতা থাকলে, বা যদি কোনো গ্রহের ক্ষেত্রে খুব অসারতা বেশি পরিমাণে দৃষ্ট হয়, সেই কারণে কোনো মেজর বা সেমি মেজর টাইপের দুর্ঘটনা, সেই জন্য যদি
কোনো ইনার্শিয়া রিলেটেড জায়গা থাকে, বিশেষত অগস্ট থেকে যে অংশটা এখানে শো করছে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4টে মাস, সেই জায়গা থেকে কাটিয়ে কিন্তু নিজের কাজের দিকে ফোকাস করার সময় আপনার এসেছে। বাট আপনাদের আমি বলবো যে এই কাজটা আপনারা করবেন বৃহস্পতি বকরি হওয়ার 20 দিন পর থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসের 2-3 তারিখের পর থেকে। তাহলে দেখবেন কাজের ক্ষেত্রে অনেক বেশি যে মানসিক শক্তি, কনভিকশন, দৃঢ়তা, সেগুলো কিন্তু অনেক বেশি পাবেন এবং অত্যন্ত বেটার ফল আপনাদের দেবে। এবং বিভিন্ন রকম অক্ষমতা কিন্তু আমি শুধু শারীরিক বলছি না, মানসিক, পারিপার্শ্বিক, আর্থিক বা বিভিন্ন রকম অনেক রকম সম্পর্কগত বিভিন্ন চাপানুতোর এই সমস্ত যে সমস্যা আপনাকে অনেকটা ঘিরে ধরেছিল, সেগুলো কাটিয়ে কিন্তু আপনি সামনের দিকে অগ্রসর হওয়ার জায়গা তৈরি করতে পারবেন। এবং ছকের ক্ষেত্রে যদি বা দশাগত স্ট্রেংথ যদি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। জন্মকালীন বৃহস্পতি যদি রবি বা চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু, এবং ভালো দশায় যদি আপনি থাকেন, বয়স যদি 36-এর বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই গোচর, মানে এই 119 দিনের গোচর কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই ফ্রুটফুল হতে চলেছে। এবং বিশেষত আমি যেটা বললাম, ডিসেম্বরের 1-2 তারিখের পর থেকে স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, ইনলজের সাথেও বেটার রাখবার চেষ্টা করবেন। ডমিনেন্স যেটা আসবে, যেটা মনে হবে যে আমি সিচুয়েশনকে কন্ট্রোল করবার চেষ্টা করি, তো সেটা না, নিজের কাজের জায়গাকে উন্নতিতে চেষ্টা করবেন, রাদার দ্যান আপনি যেখানে বসবাস করছেন অন্যান্য মানুষের জীবন যদি অত্যন্ত বিপদগামী না হয়, তাহলে সেদিকটা বেশি কনসেন্ট্রেট না করে সেটা নিজের কাজে করবেন। কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো পরিবর্তনের শো করছে, তো সেটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। আর সন্তানদের নিয়ে কিন্তু একটু উদ্বিগ্নতা তৈরি হবে অন্তত ডিসেম্বরের মিড পর্যন্ত, তারপরে বিষয়টি আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে আর কি। শরীরের ক্ষেত্রে যাদের নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো প্রবলেম আছে, যাদের ঘুম খুব পাতলা, অত্যন্ত বেশি সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ, মানে দ্বাদশে কোনো ক্ষেত্রে রাহু কেতুর অবস্থান, মনে করুন যে 88, 89 সালে জন্ম, বা তার 9 বছর পরে জন্ম, বা তার 9 বছর আগে জন্ম, হ্যাঁ, এরকম ক্ষেত্রে যদি রাহু কেতুর অবস্থান থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই সংক্রান্ত ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাইজেস্টিভ পার্টকে অ্যাক্টিভ রাখবেন এবং নিজের শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, প্রপার চিকিৎসক বা সেই সংক্রান্ত বিভাগের কোনো পণ্ডিতের থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ করার চেষ্টা করবেন। ইমুভেবল প্রপার্টি গেইনের কিন্তু খুব ভালো যোগ আছে, বিশেষত গৃহ সংক্রান্ত বা কোনো কমার্শিয়াল জায়গা সংক্রান্ত কিন্তু লাভের যোগ আপনার এ সময় দৃষ্ট হচ্ছে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 6th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে বকরি হয়ে 9th-এ যাচ্ছে। তো আপনার কাজের ক্ষেত্রে কিন্তু একটা রেভলিউশনারি চেঞ্জ করবার জায়গায় সে অবস্থান করবে। বিশেষত যারা বিভিন্ন সার্ভিস রিগার্ডিং কাজ করে, সেটা সেলফ এমপ্লয়েড হয়েও হতে পারে, যারা সার্ভিস প্রোভাইড করে সেই সংক্রান্ত কাজ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পরিবর্তন দেবে। কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত ব্যক্তি, কোনো সেলস মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যক্তি, বা ধরুন কোনো এনার্জি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিবর্গ যারা আছেন, ফার্মাসিউটিক্যালসের সাথে যুক্ত ব্যক্তি যারা আছেন, বা বিভিন্ন রকম এডুকেশনাল ফিল্ড, সেই সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, বা সেই সংক্রান্ত কোনো উপাদান হতে পারে, কোনো ল্যাব ইকুইপমেন্ট হতে পারে, বা ধরুন মেডিকেল প্রফেশনে বিভিন্ন আর্টিফিশিয়াল লিম্স হতে পারে, বিভিন্ন রকম ধরুন ফরেন বডি হতে পারে, যে কলকবজা মানুষের শরীরের কোনো কারণে হাড় বা কিছু ক্ষয়ে গেলে ডাক্তারবাবুরা ইমপ্লান্ট করে দেন, সেই সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, বা ধরুন কোনো পেশেন্টের ক্রিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস, ধরুন অনেকে কেউ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন, বেশ খরচ, তিনি পারছেন না হয়তো সেটা, তিনি বাড়িতেই সেই সংক্রান্ত একটা সেট আপ তৈরি করলেন। তো এই সমস্ত কাজের সাথে যে সমস্ত অর্গানাইজেশন যুক্ত আছেন, তারা কিন্তু খুব বেটার ফল দেবেন। বিভিন্ন ফ্রুট বা ফ্রুট জুস
বা তার কোনো বাই প্রোডাক্ট যারা তৈরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার দেবে। বিভিন্ন স্ট্রিট ফুড রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু তার কিন্তু এ সময় বেটার ইম্প্যাক্ট শো করছে। বা ছোটোখাটো ওয়েব পোর্টাল বা বিভিন্ন রকম ছোট মিডিয়া হাউস যারা কাজ করছেন, বিভিন্ন ভালো তথ্য দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ব্যাপক গ্রোথ হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। বা যারা বিভিন্ন ধরুন ফ্রিল্যান্স করসপন্ডেন্ট যারা আছেন এবং বেশ রিস্কফুল জায়গায় যারা কাজ করেন, কোনো ব্যাটেল ফিল্ডে বা এমন কোনো ধরুন যেগুলো একটুখানি কঠিন কঠোর জায়গা খবর সংগ্রহ করার ক্ষেত্রে, সে সমস্ত জায়গায় তারা কিন্তু এ সময় বেটার ফল অবশ্যই পাবেন। পরিবারের মধ্যে কিন্তু ইন্টিগ্রিটি এবং সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কিন্তু কদাচিৎ করবেন না। ন্যাচারাল গ্রোথই কিন্তু হতে থাকবে যদি আপনার ছকে খুব একটা ইরেগুলারিটিস না দেখা যায়। তো শরীরের ক্ষেত্রে বলবো প্রস্টেট এবং কিডনিজের দিকে নজর রাখবেন। লোয়ার লিমসের দিকে বিভিন্ন রকম অর্থোপেডিক, বিভিন্ন রকম মাসেল রিলেটেড, বিভিন্ন রকম ধরুন আমাদের নার্ভ রিলেটেড সমস্যা যেগুলো রয়েছে সেদিকেও কিন্তু নজর দেবেন। পায়ের দিকে, মানে যারা মেডিকেটেড শু ডাক্তারবাবু কোনো কারণে বলেছেন, কোনো কোনো মানুষ আছে ইগনোর করেন, সেগুলো কিন্তু দয়া করে করবেন না, সেটা মেনটেন করবেন। লেগ লেন্থ বরাবর কিন্তু নজর দেবেন এক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি আপনার দ্বিতীয় পঞ্চমপতি, সে কিন্তু আপনার 9th হাউস থেকে বকরি হয়ে 8th হাউসের দিকে যাচ্ছে। তার ফলে যত রকম লাইবিলিটি আছে, বিশেষত যে লাইবিলিটির সাথে মানি যুক্ত আছে, সেটা কোনো ডেট হতে পারে, কোনো লোন হতে পারে, লং টার্ম লোন হতে পারে, কোনো একটা বস্তু কিনেছেন তার কিছুটা অংশ পেমেন্ট হয়েছে, কিছুটা অংশ হয়নি, টাকা এই সময় আপনাকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে হচ্ছে। তো সেই সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত আছেন তারা এই সময় কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা বা ছকের স্ট্রেংথ বেটার আছে তারা কিন্তু জিনিসটা করে ফেলবেন, কিন্তু যাদের সেই জায়গায় দুর্বলতা আছে, মনে করুন শুক্র কোনো কারণে মিথুনের ঘরে, কর্কটের ঘরে বা সিংহের ঘরে মঙ্গলকে সাথে নিয়ে বা শনিকে সাথে নিয়ে বা চন্দ্রকে সাথে নিয়ে বসে আছে, এবং কোনো কারণে শুক্রের দশা বা বুধের দশা চলছে, তাহলে কিন্তু এই সময় মানি জায়গা আসতে একটু কনস্ট্রেন্টস কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে চেষ্টা করবেন এই সমস্ত ডেট লোন যেগুলো রয়েছে সেগুলো খুব সুচারু, মানে খুব পরিপক্ক বুদ্ধি, তেমন হলে কোনো অ্যাডভাইজারের থেকে বুদ্ধি নেবেন যে কী করে জিনিসটাকে মানে কম বার্ডেন করা যায় লেজিটিমেট প্রসেসে, সেটা চেষ্টা করবেন। এবং গভীর চিন্তন মননের দরকার এক্ষেত্রে, খুব রিথিঙ্ক করা, অ্যাকচুয়ালি সেখানে ঢুকছে উল্টো দিকে, তো আপনাকে সেই জায়গা রিলেটেড যতটা রেসিডুয়াল পার্ট বাকি রয়েছে, কর্মা বাকি রয়েছে, সে কর্মার সাথে ইউ আর বিং এগেইন অ্যাসোসিয়েটেড, তো সেটা খেয়াল রাখবেন আর কি। হ্যাঁ, স্পাউসের সাথে বা কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট শো করছে এ সময়। স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু কিছু নীতিগত বিরোধ এ সময় দেখা দিতে পারে, তো সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর কোনো ইমুভেবল প্রপার্টি, কোনো পৈতৃক জায়গা থেকে কিন্তু লাভ হওয়া বা দীর্ঘদিন ভাগ বাটোয়ারা হচ্ছে না, সেই সংক্রান্ত জায়গা এই সময় কিন্তু এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে বেটার সময় দৃষ্ট হচ্ছে আর কি। শরীরের দিকে বলবে একদম স্পেসিফিক্যালি লিভার এবং প্যানক্রিয়াস, যাদের সুগার আছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের সঠিক পরামর্শে থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলি আর কি, লগ্নপতি এবং 4th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে এবং 7th হাউসের দিকে অগ্রসর হচ্ছে, এবং তার ফলে বিভিন্ন রকম স্থাবর সম্পত্তির যোগ, যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে সেখানে ভ্যালু অ্যাডিশন হওয়া, অর্থাৎ সেই অফিসের গুণগত মান বৃদ্ধি হওয়া, সেখানে কর্মচারী যারা আছেন তাদের গুণগত মান বৃদ্ধি হওয়া, আপনার কাজের জায়গা আস্তে আস্তে স্প্রেড হওয়া, এবং স্যাটার্ন যত রাহুর থেকে দূরত্ব তৈরি করবে তত সেই মাত্রা কিন্তু বাড়তে থাকবে। মোটামুটি 8-9 তারিখ ডিসেম্বরের পর থেকে গ্রোথ আপনি
অনুভূত হবে আর কি আপনার কাছে। এবং ব্যবসায় যে পার্টনারের প্রতি আপনার ব্যবহার এবং ক্রিয়ায় বেশ কিছু পজিটিভ এই সময় যে নেচার সেগুলো কিন্তু লক্ষ্য করা যাবে, যেখানে একটা কম্বিনেশন অফ ফোর্স হিসাবে দুজনের চিন্তা কাজ করবে, দুই বা ততোধিক যদি পার্টনার থাকে, বা একা হলেও সেক্ষেত্রেও কাজ করবে আপনার এমপ্লয়িজদের সাথে কোলাবোরেশনে। এবং অনেক এমপ্লয়িজ আছেন যারা কিন্তু আপনাকে অত্যন্ত সৎ এবং সুপরামর্শ এ সময় প্রদান করবেন, সেটিও বেটার আছে এ সময়। তো এবং মিথুনের ঘরে ঢোকার পরে কিন্তু বিবাহ, সন্তান, পার্টনারের সাথে প্রপার কোলাবোরেশন সেটা কিন্তু দৃষ্ট হচ্ছে হঠাৎ করে। মানে আমাদের একদম মহর্ষি জৈমিনী যেটা বলে গেছেন যে এক্ষেত্রে বিবাহের একদম পূর্ণ যোগ দৃষ্ট হচ্ছে, এবং সেটি 4th ডিসেম্বর থেকে মোটামুটি জানুয়ারি মাসের প্রায় 3rd উইক অবধি এই যোগ কিন্তু থাকছে। সুতরাং সেই সংক্রান্ত যদি কেউ কাজ করতে চান বেটার আছে, বেটার এ সময় কোঅর্ডিনেশন তৈরি হবে, ফাইন্যান্সিয়াল গেইন আছে এ সময়, ব্যবসায় প্রসার দেবে, কিন্তু একটু স্লো মুভমেন্ট থাকবে, খুব ফাস্ট হবে না মুভমেন্ট। হ্যাঁ, রাহু নক্ষত্রে চলে আসবে, একটু হবে। তবে আপনাকে কেতুর অবস্থান যেখানে থাকবে, বিশেষত গোচরগত সিচুয়েশানে, সে কিন্তু আপনাকে অনেক সময় অনেক শর্টকাট মেথডের দিকে নিয়ে যেতে পারে। সেটা আপনি আপনার ফিল্ড অনুসারে চিন্তা ভাবনা করে করবেন, বা কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তারপরে কাজ করবেন। যাদের ক্ষেত্রে সাইনাসের সমস্যা রয়েছে, বা এন্ডোক্রিন গ্ল্যান্ডস রিলেটেড আপার অ্যাবডোমেনের ওপরে সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, বোন ম্যারো রিলেটেড প্রবলেম আছে, তারা কিন্তু সাবধান। ডাইজেশন পার্ট, মানে ডাইজেস্টিভ পার্ট ভীষণ গন্ডগোল করবে এ সময়, তো সেদিকে কিন্তু খাওয়া দাওয়া এই সংক্রান্ত বিষয়ে লক্ষ্য রাখবেন। ইমুভেবল প্রপার্টি গেনের বা নিজে পারচেস করবার কিন্তু খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউস এবং 12th হাউসের লর্ড সে আপনার 7th হাউসে আছে এবং 6th হাউসের দিকে যাবে। বুঝতেই পারছেন, 3rd হাউস মানে হচ্ছে 8th হাউস, ভাবদ্ভাব, এবং 12th হাউস এবং 6th হাউস একে অপরের কিন্তু সমসপ্তম। তো সেদিক থেকে আপনার ক্ষেত্রে যে জায়গাগুলোতে বেটার কাজের যোগ তৈরি হবে সেটা হচ্ছে যারা দূরবর্তী স্থানে কোনো কাজ করবেন। মনে করুন আপনি যদি কোনো সার্ভিস ম্যানও বা ওয়েমেনও হন, তাহলে সেক্ষেত্রেও আপনি যদি কোনো বাড়ি থেকে দূরবর্তী স্থানে পোস্টেড থাকেন বা সেখানে থেকে কাজ করেন, তাহলে অবশ্যই সেটি আপনার কাছে কিন্তু বর্তমানে পজিটিভ সময় হিসাবে গণ্য হবে। বিশেষত ডিসেম্বরের ফার্স্ট উইকের পর থেকে তো অবশ্যই হবে। যারা বিভিন্ন দূরবর্তী স্থানে ব্যবসা করছেন, দেশের মধ্যেই হোক কিন্তু দূরবর্তী স্থানে ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মেডিসিন হতে পারে, কেমিক্যাল হতে পারে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি হতে পারে, বা ধরুন বিভিন্ন বিউটি প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন ওয়েলনেস প্রোগ্রাম রিলেটেড কোনো মেডিসিন হতে পারে, আয়ুর্বেদিক মেডিসিন হতে পারে, বিভিন্ন কেমিক্যালের ক্ষেত্রে ফার্টিলাইজার হতে পারে, বিভিন্ন ধরুন ঘরের যে কালার হয়, পেইন্ট বিভিন্ন রকম, সেই সংক্রান্ত হতে পারে, বা ধরুন আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কাজ, মনে করুন কোনো গান, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট, সিনেমা, কম্পোজিং, বা ধরুন বিভিন্ন যন্ত্রপাতি বানানো, মানে কোনো মিউজিক যন্ত্রপাতি বা সেই সংক্রান্ত জায়গায় যারা কাজকর্ম করছেন, বা ভিএফএক্স, এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা প্রথমে বলছিলাম, সেই জায়গায় কিন্তু বেটার ফল আপনাকে দেবে। তবে দূরবর্তী স্থানে কাজ করলে আপনাকে অবশ্যই বেটার ফল দেবে। এক্সপেন্ডিচার কিন্তু অবশ্যই রেইজ করবে, তবে সেই এক্সপেন্ডিচারের একটা বড় অংশ কিন্তু আপনার সন্তানের বেটারমেন্টের জন্য কিন্তু এক্ষেত্রে ব্যয় হতে পারে। তবে সেটা চেষ্টা করবেন কোনো প্রপার সেই ফিল্ডের মানুষের সাথে কথা বলে গাইড নিয়ে তারপরে কাজ করা, তাহলে সেটা বেশি গ্রহণযোগ্য হবে। বাড়ির পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গের কিন্তু শরীর নিয়ে আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে রাখতে পারে, তো কিন্তু তার হিলিংও হবে প্রপারলি, সেটাও বেটার আছে। আপনি কিন্তু এ সময় এমনও হতে পারে কোনোভাবে কোনো লোন অ্যাপ্রুভ হলো বা কিছু হলো, আপনি কিছুটা
কাজের জায়গায় ইনভেস্ট করলেন, কিছুটা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ভ্রমণ বা বিভিন্ন রকম স্পিরিচুয়াল কোনো জার্নি সেগুলোও কিন্তু সংগঠিত করতে পারেন। কোনো গুরুর কাছে যাওয়া দূরবর্তী স্থানে থাকে, অর্থাৎ সেটা কিন্তু ডেট করে করবারও প্রবণতা আছে, কিন্তু সেটাতে কোনো প্রবলেম হবে না যদি আপনি একটা মাত্রার মধ্যে বিষয়টি থাকেন। এ সময় ডোনেশন বা সেই রিগার্ডিং কাজকর্ম করতে পারেন, সেটাও আপনার ক্ষেত্রে বেটার আছে। তবে চেষ্টা করবেন যে যতটা সম্ভব নিজের বাক নিয়ন্ত্রণ রাখা, কারণ আপনার সেকেন্ড হাউসে রাহু রয়েছে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো তার ফলে কথাবার্তার মধ্যে কিন্তু অতিরিক্ত খড়তা বা বলতে পারেন যে একটু কর্কশতা এনে দেবে। তো সেটা বহু মানুষের কাছে বিরক্তি বা বিব্রতকর কারণ হয়ে উঠতে পারে। সেই ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকবেন। আর কমিউনিকেশনের ফিল্ডে যারা কাজ করেন, কোনো পাবলিক রিলেশন জায়গায় কাজ করেন, তারা কিন্তু ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখবেন, ইনসাবঅর্ডিনেশন যেন কোনোভাবে না হয়। এক্ষেত্রে শরীরের ক্ষেত্রে একদম মিডল অ্যাবডোমেন থেকে একদম কোলন অ্যানাস পর্যন্ত আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক আছে তার কিন্তু নজর রাখবেন। কোনো প্রবলেম দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। তাছাড়া লাংস রিলেটেড জায়গায় এবং নার্ভাস সিস্টেমের জায়গায়ও কিন্তু প্রবলেম দিতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যারা ভেহিকেল চালান, অনেক দূরে যান অফিসে বা কোনো ব্যবসার কাজে, বা মানে ইন্টারস্টেট যাদের মুভমেন্ট হয়, তারা কিন্তু একটু বুঝে শুনে গাড়ি চালাবেন। অন্য কেউ চালালেও তাকে কিন্তু কখনোই প্রোৎসাহিত করবেন না যে কোনো কারণ ছাড়া অতিরিক্ত বেগে গাড়ি চালানোর। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে বৃহস্পতি আপনার ক্ষেত্রে সেকেন্ড এবং 11th হাউসের লর্ড। সে আপনার বর্তমানে 6th হাউসে রয়েছে এবং এরপরে 5th হাউসে আসবে। তো আপনার ক্ষেত্রে যেটা সর্বোপরি বেটার, সেটা যদি এরকম সন্তানের বয়স থাকে, তারা কোনো উচ্চশিক্ষার চেষ্টা বা চিন্তাভাবনা করছে, বা কোনো বিদেশি বড় ইউনিভার্সিটি, কোনো নামজাদা বিশ্ববিদ্যালয় এরকম জায়গায়, বা কোনো রিসার্চ রিলেটেড কাজে যেতে চাইছেন, সেক্ষেত্রে হয়তো আপনার কিছু অর্থের সহযোগিতা দরকার। আপনি কিন্তু নিঃসন্দেহে সেটা করতে পারেন। আপনার সন্তানের যদি সেই ক্রেডেনশিয়াল থাকে, অর্থাৎ তার ছক যদি সেটা পারমিট করে, তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে একটু বড় অ্যামাউন্টের কোনো ফাইন্যান্সিয়াল কোনো বার্ডেন হলেও সেটা নিয়ে নেবেন। সেটা কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ আপনাকে পরবর্তীকালে অবশ্যই, মানে আপনাকে মানে সেই সন্তানের আর কি তার যে লক্ষ্য আছে সেখানে কিন্তু সে অবশ্যই পৌঁছাতে পারবে এবং নিঃসন্দেহে সে কাজ করতে পারেন। এবং একনিষ্ঠভাবে যোগ দেখাচ্ছে। নিজের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, বিশেষত বৃহস্পতি যেখানে মূলত প্রদাহ হয় সেই রকম জায়গাতে ডিজিজ দেয়, সেটা লিভার আছে, স্প্লিন আছে, কিডনিজ আছে, হার্টের আপার পোর্শন আছে, লাংস আছে স্পেশালি, এরকম জায়গায় তো সেইখানে কিন্তু ডিজিজ তৈরি করতে পারে। এবং সেখানে যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, তো সেই সংক্রান্ত আপনি কিন্তু কোনো ভালো ডাক্তারবাবুর সন্ধান পেতে পারেন, মানে যিনি আপনাকে হিল করতে পারে। আপনার রোগের যে বেসিক জায়গাটা তিনি হয়তো ডিটারমাইন করে প্রপার মেডিসিন তিনি দিলেন এবং আপনার কিন্তু হিল হতে পারে। এ সময় প্রবল যোগ আছে। একটু ভালো দশায় থাকলে কিন্তু অবশ্যই আছে, শনিও গতি নিয়ে নেবে এবং সেটা কিন্তু আপনাকে মানে আরও পজিটিভ ইম্প্যাক্ট, কনজিনিয়াল টু পজিটিভিটি আপনাকে প্রদান করবে। সন্তানদের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে নিজেদের অ্যাকাডেমিক্সে ডেভেলপমেন্ট, বা ধরুন সন্তান কেউ নিতে চাইছেন এ সময়, সেই সংক্রান্ত জায়গায় অত্যন্ত বেটার ইফেক্ট কিন্তু দৃষ্ট হচ্ছে। এক্ষেত্রে জেনারেল ডেভেলপমেন্ট দৃষ্ট হচ্ছে। ইনভেস্ট করা, লং টার্মে ইনভেস্ট করে কোনো ব্যবসার শ্রীবৃদ্ধি করা, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে শো করছে। তবে যে যে জায়গাগুলোতে একটুখানি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একদম ধরুন কোনো ব্যবসা করছেন, আপনি পার্টনারের ওপর পুরোপুরি ছেড়ে রাখলেন, বা দুজন বা চারজন পার্টনার আছে, আপনি একদম স্লিপিং পার্টনার হয়ে গেলেন, সেটি করবেন না। হ্যাঁ, মানে মিনিমাম একটা খোঁজ খবর রাখবেন যে কিভাবে চলছে, বা পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করলে কিন্তু আপনার কোম্পানিরই লাভ আছে। বা আপনি যদি সোল প্রোপ্রাইটার হন,
তাহলে সেক্ষেত্রে এমন কোনো হয়তো কর্মচারীর ওপর আপনি ছেড়ে দিলেন, তিনি হয়তো সত্যি অগাধ বিশ্বাসী, তবে কিন্তু আপনি যদি ইমিডিয়েট পার্টিসিপেট করেন আপনার ব্যবসার কিন্তু শ্রীবৃদ্ধি বেশি হবে। আপনারা যদি মানে এভাবে স্পাউসের সাথে সহযোগে কোনো ব্যবসা করেন সেটাও কিন্তু বেটার শো করছে, বা পিতার কোনো ব্যবসা সেটা আপনার হাতে এসেছে এবং সেটা আপনি একাই ইমিডিয়েট করছেন হয়তো, তাহলেও কিন্তু সেটা এ সময় আপনাকে গ্রোথ দেবে। ডিসেম্বরের কিন্তু মিড থেকে অবশ্যই সেই গ্রোথের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা শো করছে। তো মোটের উপরে কিন্তু সময় ভালো আছে, শুধু নভেম্বর মাসটা একটু সাবধানে থাকবেন। তারপরে সাবধান মানে ইন অল মানে যতগুলো আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, আধ্যাত্মিক সব জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। ভালো গুরুর সন্ধান আছে, জেনারেল ডেভেলপমেন্ট আছে, কেউ যদি কম্পিটিটিভ এক্সামে বসতে চায় তাদের জন্যও কিন্তু বেটার ফল আছে। হার্ট রিলেটেড জায়গা, যে কোনো হার্ট রিলেটেড জায়গা থেকে কিন্তু সাবধান, যাদের হাইপার টেনশন, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা, পালসের সমস্যা, অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম যাদের ক্ষেত্রে আছে তারা কিন্তু সাবধান। অর্থোপেডিক জায়গা, বিশেষত শরীরের একদম আপার পোর্শন এবং হাঁটু থেকে একদম লোয়ার পোর্শনে কিন্তু দিতে পারে। ফিমেল হলে কিন্তু ওয়েস্ট রিজিয়নে, কোমর মানে শরীরের ফালক্রাম রিজিয়নেও কিন্তু সেই পেন আপনাকে দিতে পারে। যারা বিভিন্নভাবে টু হুইলার চালান তারা কিন্তু একটু সাবধানে এই ফেজটাতে অবশ্যই রাইড করবেন আর কি। লাস্ট অংশ বলি, সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নপতি এবং 10th হাউসের লর্ড বৃহস্পতি, সে আপনার 5th হাউসে রয়েছে, মানে জাস্ট এন্ট্রি করেছে এবং 4th হাউসের দিকে গোচর সংগঠিত করবে। তো এখান থেকে 4th হাউস থেকে তার ডিরেক্ট দৃষ্টি থাকবে, মানে 5th 4th থেকে যথাক্রমে 10th এবং 11th দৃষ্টি থাকবে। এছাড়া আপনার একটি দৃষ্টি নর্মালি 8th হাউসে থাকবে, সে 4th হাউস থেকে 5th দৃষ্টি 8th হাউসে দেবে। এবং তাছাড়া একটি দৃষ্টি কিন্তু বৃহস্পতির নিজের ঘর 10th হাউসেও দেবে এবং বৃহস্পতির 12th হাউসেও দৃষ্টি থাকবে। তো মোটের উপরে কিন্তু এই যে দৃষ্টি আছে এটা কিন্তু খুব খারাপ দৃষ্টি নয়। কাজের জায়গায় একটু সংঘর্ষের মধ্যে প্রাথমিক ক্ষেত্রে যেতে হবে, কিন্তু দেখবেন ডিসেম্বরের মিডের পর থেকে কিন্তু সিচুয়েশন অনেক একটা কোজি অ্যান্ড কমফোর্টেবল স্টেটে পৌঁছাচ্ছে আপনার ক্ষেত্রে। তবে নভেম্বর মাসে কিন্তু বেশ চ্যালেঞ্জেস উইল কাম এবং সেটা আপনাকে ফেস করতে হবে। আপনি যদি পার্মানেন্ট কোনো সার্ভিস করেন সেখানেও কিন্তু ট্রান্সফার, পোস্টিং বা ধরুন কোনো আপনার ডোমেইনের বাইরের কিছু কাজকর্ম আপনার কাছে চলে আসা বা অতিরিক্ত কোনো কাজ আপনার কাছে অ্যালটমেন্ট হওয়া, এই ধরনের কিন্তু যোগ এ সময় শো করছে। ঠিক পক্ষান্তরে আপনার রেসপন্সিবিলিটি কিন্তু কিছুতেই কমবে না এন্টায়ার নভেম্বর এবং ডিসেম্বরের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত একটা হিউজ বার্ডেন আপনাকে নিয়ে চলতে হবে এবং সেটা আপনার মুড সুইং, ইরিটেশন, ইমপেশেন্স, তার সাথে মনে করুন যে সাডেন অ্যাঙ্গার, যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে হাইপার টেনশন, কোনো কারণ ছাড়া হঠাৎ করে অহেতুক হেভি এক্সপেন্ডিচার, এগুলো কিন্তু খুব সহজেই দৃশ্য হচ্ছে আপনার হরোস্কোপে। বাট ডিসেম্বরের মিড থেকে কিন্তু পরিস্থিতির মধ্যে র্যাডিক্যাল চেঞ্জ আসবে এবং সেক্ষেত্রে কাজের জায়গায় আস্তে আস্তে স্টেবিলাইজেশন আসবে। যারা জব সিকার আছেন তারা কিন্তু অবশ্যই এই মাসের নভেম্বরের 20 তারিখের পর থেকে, মানে আজকে 31 হয়ে গেছে অক্টোবরের, তো নভেম্বরের 20 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন জবের এবং তার এক মাসের মধ্যে কিন্তু ছকে যদি সামান্য স্ট্রেংথ থাকে, মানে আমি বলছি মোর দ্যান 35% স্ট্রেংথ থাকে, আপনি আপনার স্ট্রেংথের ক্লাসিফিকেশন অনুসারে আপনি কিন্তু কাজের সাথে যুক্ত হতে পারবেন। বিজনেস যদি কোনো স্টার্ট করেন তাহলে আমি বলবো অ্যাটলিস্ট জানুয়ারি মাসে 16 তারিখের পরে, তারপরে করবেন, সেটা বেটার দেবে। যারা বিভিন্ন রকম লোন বা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু সেই সময়ের পরে করলে আপনাদের লোন সংক্রান্ত জায়গাটা অ্যাপ্রুভ হবে এবং সেটাকে কাজে লাগাতে পারবেন। বাড়িতে মানে যেখানে আপনি বাস করছেন পরিবারের মধ্যে যেন একটা শৃঙ্খলা বলতে
মানে পারস্পরিক যাতে সম্পর্ক, সাধুর্যতা, তাছাড়া ইন্টিগ্রেশন এগুলো যাতে বজায় থাকে সেটা খেয়াল রাখবেন। নাহলে কিন্তু সেখানে ছোটোখাটো অশান্তি, মনোমালিন্য সেটা কিন্তু তৈরি হবে। এবং চেষ্টা করবেন যে এই বছরের জুন মাস থেকে যদি এরকম হয় যে জীবনে এমন কোনো চরিত্রের আগমন ঘটে যে চরিত্র তার আগে ছিল না, এই বছর মানে 25 সালের জুন মাসের থেকে এসেছে, এবং তার সাথে আপনি কোনোভাবে মানসিকভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে আবদ্ধ হয়ে গেছেন, বাট আপনার বিভিন্ন সামাজিক লায়াবিলিটি আছে, তাহলে কিন্তু ব্যাপারটা একটু বুঝে শুনে অগ্রসর হবেন। তাহলে সেখান থেকে একটু সমস্যা তৈরি হতে পারে। সেটা একসাথে যখন বৃহস্পতি মার্গী হবে এবং বুধ যখন মার্গী থাকবে এবং তারপরে বকরি থাকবে এবং তারপরে মার্গী হবে, ধরুন মার্চ মাসের 24 তারিখ নাগাদ, সেই সময় ফেব্রুয়ারির 20 থেকে মার্চের 24 সেই সময় গিয়ে কিন্তু মানে ইউ উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস এই সংক্রান্ত জায়গায়। সেটা যদি অফিসে হয় তাহলে কিন্তু একটু অফিসিয়াল ডেফামেশন হওয়ার কিন্তু দৃষ্ট হচ্ছে, বা কোনোভাবে যদি কোনো হায়ারার্কিয়ালভাবে কোনোভাবে অফিসের কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়, একদম পজিটিভ অর্থে বলছি, তাহলেও কিন্তু সেটা থেকে বিভিন্ন মানুষ ফল্ট ফাইন্ডার যারা আছেন তারা কিন্তু আপনাকে একটু বিব্রত করতে পারে, সেটা থেকে সাবধান। আমি কন্ডিশন বলেছি, তার আগে থেকে যদি কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ এবছর জুন মাসের আগে থেকে, তাহলে কিন্তু সেটাতে যদি একান্ত কোনো গন্ডগোলের হরোস্কোপ না হয় সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই। আমি বলছি জুন মাসের পর থেকে, এটা একটু খেয়াল রাখবেন। আর পিতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অবশ্যই নজর রাখবেন এই ফেজটাতে, খুব বেশি রকম। মায়ের বয়স যদি 63 বছরের বেশি হয় তাহলে মাকে একটু ন্যাচারাল যেটা মেডিকেশন থাকে সেটা রাখার চেষ্টা করবেন, খুব যদি দুর্বল হরোস্কোপ ইমিডিয়েট না থাকে তো। কিন্তু পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু অবশ্যই নজর রাখবেন। এবং আমি বলবো যতদিন পুনর্বসু নক্ষত্রে আছে, অর্থাৎ 18ই জুন পর্যন্ত বৃহস্পতি সামনের বছর, তো সেই সময় পর্যন্ত কিন্তু অবশ্যই তাকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনার বয়স যদি 49-এর বেশি হয় তাহলে কিন্তু ইমিডিয়েট আপনি ওল্ড এজ প্ল্যানিং করা এই সংক্রান্ত ব্যাপার স্যাপার আপনি কিন্তু শুরু করবেন। এবং এমনও হতে পারে যে আপনি আপনার শিডিউল্ড ডেট অফ রিটায়ারমেন্টের বেশ কিছু আগে চাকরি ছেড়ে অন্য কোনো কাজকর্ম বা একটু রিলিফভাবে থাকা, হ্যাজার্ডত না নেওয়া, একটু শান্তির পথ খোঁজা, সেই সংক্রান্ত জায়গাও আপনি করতে পারেন। যেটাই করবেন সেটা সেই সংক্রান্ত জায়গায় যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে করবার চেষ্টা করবেন। ডোমেইন চেঞ্জ এ সময় করবেন না, যা করবেন সেটা ডিসেম্বর মাসের মিডের পরে করবেন। প্রচুর অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিগুলো তখন গ্রহণ করবেন। এখন একটু স্থিতাবস্থা বজায় রাখুন। কাজের জায়গায় নভেম্বর মাসটা ভীষণ মানে অতিরিক্ত লায়াবিলিটি না থাকলেও বিভিন্ন এমন কিছু হঠাৎ কিছু অ্যাবোর্টিভ ওয়ার্ক এনে দেবে যেগুলো করেও খুব একটা অ্যাপ্রিসিয়েশন পাবেন না, মানসিক দিক থেকেও বেটার থাকবে না, এবং খুব বার্ডেন নিয়ে সবসময় এটা চলতে হবে। আপনি খুব ভারী অনুভব করবেন নিজেকে মানসিকভাবে। তো সেই জায়গাটাকে যতটা পারবেন প্রপার গুরুর দ্বারা সেই জায়গাটাকে হিল করা, এবং দেখবেন তারপরে বিষয় আস্তে আস্তে কিন্তু ঠিক হতে থাকবে। শরীরের ক্ষেত্রে বলবো একদম আপার অ্যাবডোমেন মানে স্টমাক থেকে একদম মিডিল অ্যাবডোমেন পর্যন্ত, মানে মিড ইন্টেস্টাইন পর্যন্ত, আর স্প্লিন, লিভারের, গল ব্লাডারের দিকে নজর দেবেন। যাদের অ্যাপেন্ডিক্স সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে।